আছেন তাদের মধ্যে অনেকেই সুযোগটা পাবে যারা আগামী দিন এখান থেকে একটা বেটার জায়গায় পৌঁছতে পারবে। রাইট, কে পাবে না সেটা তো পরের বিষয়, সেটা সিলেকশনের উপর ডিপেন্ড করবে, তার প্রসেস আমি লাস্টে বলবো। তো চলুন ফার্দার ডিটেল না করে ডিসকাশনটাকে আগে এগোনো যাক। বেসিক্যালি যে প্রজেক্টটা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো, প্রজেক্টের নাম ভিআইপি প্রজেক্ট। রাইট, ভিআইপি পুরো অর্থ ভ্যালু ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, মানে নাম শুনেই বুঝতে পারছি এমন কোনো একটা প্রজেক্ট যেখান থেকে ভ্যালুকে ইমপ্রুভ করা যায়। ইয়েস নো রাইট। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই, আমার সঙ্গে একটু রেসপন্স করতে হবে। রাইট, কারণ আমি আপনাদের শিলচরের মানুষ নই, তো আমি বুঝতে পারবো না যে আমার কথাটা আপনারা প্রপারলি বুঝতে পারছেন কি পারছেন না। যদি বুঝতে পারেন তো ধারবার এদিকে বেশ করে রেসপন্স করতে হবে। ঠিক আছে? তো বেসিক্যালি যে প্রজেক্টের নিয়ে কথা বলবো তার নাম ভ্যালু ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। রাইট, ভ্যালু এই ওয়ার্ডটার সঙ্গে আই থিঙ্ক এই ঘরে বসে থাকা প্রত্যেকটা মানুষ পরিচিত, যার অর্থ মূল্য। ঠিক আছে? যেমন প্রত্যেকটা বস্তুর কিছু না কিছু মূল্য হয়, তেমন প্রত্যেকটা হিউম্যান বিংস মানুষেরও কিছু না কিছু মূল্য দাও, ভ্যালু দাঁড়িয়ে গেছে। ঠিক আছে? এবার আমরা লাইফে কি চাই, আমাদের ভ্যালুগুলো বাড়াতে না কমাতে? বাড়াতে। ঠিক আছে? খুব স্বাভাবিক করতে বাড়াতে চাই। বাড়াবো বলেই আমরা যখন 10 মানে বোর্ড কমপ্লিট করি, তারপরে আবার আমরা গিয়ে 11 অ্যাডমিশন নিই, কারণ বোর্ড দেওয়ার পর আমাদের ভেতরে যতটুকু ভ্যালু তৈরি হয়, আমরা যদি আরো 2 বছর পরে এইচএস কমপ্লিট করতে পারি, ভ্যালু আরেকটু হয়ে যাবে। ইয়েস নো? তার জন্য কি আমরা এইচএস নাম নিই। আবার যখন এইচএস কমপ্লিট করে ফেলি, তারপরে আবার কলেজে যায়, কেউ ডিগ্রি নিয়ে, কেউ অন্যান্য কলেজে বা টেকনিক্যালে চলে যায়। কেন করতে যাই কলেজে পড়াশোনা? এইচএস এর পরে তো ক্যারিয়ার ভাবতে পারি। আমরা এটা ভাবি যে এইচএস এর পর যতটুকু ভ্যালু আমাদের ডেভেলপ হলো, যদি আরো একটা ডিগ্রি নিতে পারি আরো একটু ভ্যালু বাড়বে। ইয়েস অর নো? এর জন্য আবার আমরা কলেজেও নাম লেখাই। তারপরে আমরা প্রত্যেকে লাইফে ভ্যালুকে বাড়াতে চাই। বাট প্রশ্ন হচ্ছে ভ্যালু বাড়িয়ে কি হবে? লাইফে একটা বেটার জায়গায় পৌঁছাবো, এটাই তো প্রত্যেকের উদ্দেশ্য হয় কিনা? এখানে আমরা যারা প্রত্যেকে বসে রয়েছি, যারা স্টুডেন্ট, মেইন লাইফের অবজেক্টিভ কি? একটা লাইফে বেটার পজিশনে পৌঁছাবো, ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবো। এবার প্রশ্ন হচ্ছে আজকে 2025 এর লোকে দাঁড়িয়ে কি মনে হয় শুধু ভালো একাডেমিক স্কোর যথেষ্ট একটা ভালো ক্যারিয়ার বানানোর জন্য? কি মনে হয় আপনাদের? শুধু একটা রেজাল্ট, আপনার এইচএস এর রেজাল্ট, গ্র্যাজুয়েশনের রেজাল্ট বা অন্য যে কোনো কিছু হতে পারে, এটাই কি যথেষ্ট ভালো ক্যারিয়ার বানানোর জন্য, নাকি আরো অনেক কিছু দরকার? তো এবার প্রশ্ন হচ্ছে কি কি দরকার, কোনো আইডিয়া আছে? এক্সপিরিয়েন্স তখন করবো যখন কাজ পাবো, কিন্তু আমি যখন কাজ পাই স্টুডেন্ট অবস্থায় তখন এক্সপিরিয়েন্স করতে পারছি। আর কিছু যাও একবার অ্যাটেন্ড করো, খুব ভালো। আর কি? ওকে, চলো একটু দেখে নিতে এই প্রজেক্টটা আমরা কি করছি, যে আজকের মার্কেটে আমাকে যদি লাইফে একটা বেটার জায়গায় পৌঁছে দেওয়া হয়, তাহলে কি কি কোয়ালিটি প্রয়োজন হচ্ছে? ফার্স্ট অফ অল সবার আগে যেটা প্রয়োজন রয়েছে, দ্যাট ইজ এডুকেশন। ইয়েস অর নো? প্রয়োজন কি প্রয়োজন না? বিকজ উইদাউট এডুকেশন কোয়ালিফিকেশন আমরা এই মার্কেটে সিঙ্গেল স্টেপ এগোতে পারি। পড়াশোনা প্রয়োজন, ঠিক না? কিন্তু প্রশ্ন হচ্ছে কোন পড়াশোনা প্রয়োজন, এটা ভীষণ জানা দরকার আছে, ঠিক না? কারণ এখন অব্দি মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে পড়াশোনা করে, ওটা ভারতবর্ষের কথা বলছি, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল পড়াশোনা। কি পড়াশোনা? ট্র্যাডিশনাল মিন্স যেটা যুগের পর যুগ ধরে জেনারেশন অফ জেনারেশন চলে আসছে, এবং যার ফলে কি হচ্ছে আজকের যুগে ট্র্যাডিশনাল পড়াশোনার স্কোপ ধীরে ধীরে কমছে এবং আজকে অনেকটা কমে গেছে, ঠিক না? তার জন্য আমাদের প্রজেক্টটা যেটা বলছে আপনাদের যেটা ফোকাস করতে হবে, তার মধ্যে কোয়ালিটি এডুকেশন। কোয়ালিটি এডুকেশন মিন্স এমন কিছু পড়াশোনা যেখান থেকে ফিউচার হতে পারে। আজকে আমরা অনেকে গ্র্যাজুয়েশন করি, আমি নিজেও করেছিলাম, কি নিয়ে করি? কোনো সাবজেক্ট নিয়ে করি, কেউ হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি, আসামিজ, ইংলিশ, কোনো সাবজেক্ট নিয়ে করি। এবার বলুন তো এই সাবজেক্টগুলো এবার আমি কমপ্লিট করছি, আমার কাছে কাজের স্কোপ কি তৈরি হচ্ছে? আমি হিস্ট্রি নিয়ে পড়ছি, হিস্ট্রি কি কি পড়ানো হয় ক্লাস 1 থেকে? আদিম মানুষ কি করে বেঁচেছিল পড়েছিলাম, পড়তে পড়তে গ্র্যাজুয়েশন এসে পড়ছি কি আকবর বাবর জাহাঙ্গীর, তাই না? কে কবে জন্মেছে, কার বাবার নাম কি, এসব এইগুলো সাবজেক্ট পড়লাম। পড়ার পর আমার কাছে স্কোপ কি কি তৈরি হলো? যদি খুব ভালো করে আপনি ভাবেন, দেখবেন একটাই স্কোপ তৈরি হয়, তার মধ্যে টিচিং। এসব আমি টিচিং ছাড়া আর ইতিহাসে পড়া এই বাবর, আকবর, জাহাঙ্গীরকে কোথাও কাজে লাগাতে পারবো? মানে রেল, ব্যাংক, প্রাইভেট জব, বিজনেস কোথাও কাজে লাগবে? নো। তার মানে এত বছর ধরে পড়াশোনা করছি, সেটা স্কোপ খুব কম। তার জন্য যে আমাদের প্রজেক্ট আপনাকে বলছে, যদি সত্যিই ক্যারিয়ারে কিছু করতে হবে, তাহলে কোয়ালিটি এডুকেশনে ফোকাস করতে হবে। এসব পাশাপাশি আর কি প্রয়োজন? এসব জন্য আমাদের প্রজেক্টে যেটা বলছে, দ্যাট ইজ কল্ড হেলথ, স্বাস্থ্য। জেনারেলি যেটা স্টুডেন্ট লাইফে খুব একটা বেশি আমরা ফোকাস করি না, করি কি? খুব একটা বেশি করি না, কেন? কারণ আমাদের মনে হয় ওটা আর একটু বয়স হলে, বাবা মাদের কোনো বয়সে পৌঁছলে তখন গিয়ে ফোকাস হওয়া উচিত, ঠিক না? এবং যার ফলে আজকে ওভারঅল আমরা ইন্ডিয়ানদের হেলথের কন্ডিশন আপনাদের কি মনে হয়? খুব ভালো, মোটামুটি না খারাপ? একটু জোরে। খারাপ? খারাপ? মোটামুটি? কি মনে হয়? মোটামুটি। চলুন আমি এরপরে আসবো, আর সত্যি কথা বলতে যদি খুব এক কথায় উত্তর দিতে বলেন, দ্যাট ইজ খুব খারাপ। খারাপ না, খুব খারাপ। কেন খুব খারাপ? এরপর আমি আপনাদেরকে তার স্ট্যাটিস্টিক দেখাবো। রাইট, এটা হচ্ছে সিনারিও আজকে ক্ষেত্রে। এবার ভেবে দেখুন, আজকে এখানে অনেকে অনেক রকম স্বপ্ন নিয়ে পড়াশোনা করছে, নাকি না? কেউ ভাবছেন গভর্নমেন্ট জব, কেউ প্রাইভেট জব, কেউ ভাবছেন আমি অন্য কিছু হবো। এবার আপনি যা কিছু লাইফে হতে চান না কেন, আপনার যদি হেলথ আপনার সঙ্গে সাথ না দেয়, আপনি কিছু হতে পারবেন কি? কোনো কিছু হওয়া সম্ভব? আজকে আপনি যে কোনো রাউন্ডে সাকসেসফুল দেখে নেন, সেটা যে কোনো স্পোর্টস পার্সন হতে পারে, যে কোনো অ্যাক্ট্রেস হতে পারে, সেটা কিন্তু পলিটিক্যাল লিডার হতে পারে। আপনি যে কোনো
গ্রাউন্ডের একজন সফল লোককে দেখে নিন, সে তার গ্রাউন্ডে দারুণ লেভেলে পারফর্ম করতে পারে কারণ তিনি হেলদি থাকে। ইয়েস অর নো? আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর এজ 70+। আচ্ছা ওই বয়সে আমাদের বাড়িতে যদি কেউ থাকে, তাকে আধা ঘন্টা কিছু বলতে বলো, সেদিকে হাঁপাবে, তাকে ফ্রিজের সামনে নিয়ে গিয়ে বসিয়ে দিতে হবে, আর পারছে না। আর আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী গোটা দেশে এখান থেকে ওখান থেকে এদিক ওদিক দৌড়ে গিয়ে বক্তৃতা দিচ্ছে, তাকে দেখে মনে হয় তিনি ক্লান্ত হয়ে গেছেন, টায়ার্ড? নো। হ্যাঁ কি না? কেন? বিকজ তিনি হেলদি তাই। ইয়েস অর নো? আজকে শাহরুখ খান সালমান খানের যা এজ, আমার মনে হয় এই ঘরে বসে থেকে অনেকে বাবা মায়ের তাই এজ। ইয়েস অর নো? বাট তারপরে দেখবে শাহরুখ খানের ছবি আর আপনার বাবার ছবি খারাপ হবে নেবেন না, পার্সোনালি নেবেন না, দুটোকে কি এক মনে হয়? শাহরুখ খানের যে এনার্জি, যে তার এক্সপোজার, আমার বাড়ির কিন্তু গার্জেনের সেটা নেই। কেন? কারণ শাহরুখ খান মারাত্মক হেলথ মেনটেন করে, আমার বড় সংসারে হাল টানতে টানতে সেই সময়টা আর পান না। ইয়েস অর নো? তাহলে আজকে আপনার ভিতরে যে স্বপ্নটাকে রয়েছে জীবনে সফল হওয়ার, আপনি একটা জিনিস মানে সেটাকে পূরণ করতে, তাহলে আপনাকে পড়াশোনার পাশাপাশি হেলথকেও ফোকাস করতে হবে। ইয়েস অর নো? এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা প্রয়োজন, যেটা কোয়ালিটি ইনকাম। সবকিছু আছে কিন্তু এন্ড অফ দ্য ডে পকেট ফাঁকা চলবে। মানে আপনি দারুণ পড়াশোনায়, আপনার হেলথ ফাটাফাটি, সালমান খান আপনি, ইয়েস অর নো? কিন্তু আপনার মানি ব্যাগ যে ওয়ালেট, সেটা দিন দিন মানে ছোট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সেটা বাড়িতেই পড়ে যাবে, আপনার পকেটে পয়সা নেই, তাই? তাহলে কি আপনি সত্যিই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবেন? কি মনে হয়? প্রয়োজন কি প্রয়োজন না? রোজগার প্রয়োজন, বিকজ এটাই তো সবকিছু, এর জন্যই পড়াশোনা করছিল, তাই না? এমন যদি কেউ আপনাকে বলতো যে না আপনি যে পড়াশোনা করছেন এর এগেনস্টে ফিউচারে কোনো জব নেই কিংবা কোনো কাজ নেই, আপনি কাল থেকে পড়াশোনা করবেন? কারণ আমরা এখানে প্রত্যেকে যারা বসে রয়েছি তারা কেউ বিদ্যাসাগরের পড়াশোনা করছি না, আমরা প্রত্যেকে পড়াশোনা করছি জীবনে কিছু করবো। ইয়েস অর? কেউ দ্বিমত আছেন? না স্যার আমি বিদ্যাসাগর, তাহলে কিন্তু তার সঙ্গে সেলফি তুলবো, আছে কেউ? মেন। তাহলে আমরা প্রত্যেকে পড়াশোনা করছি জীবনে কিছু করবো বলে, হ্যাঁ কি না? এবার প্রশ্ন হচ্ছে রোজগারটাই তো মেন, কিন্তু প্রশ্ন হচ্ছে রোজগারটা কবে থেকে করা উচিত? কি মনে হয় আপনাদের? একটু দেখুন কোন কোন বয়সে একটা মানুষকে রোজগার করা উচিত আপনাদের মনে হয়? কি মনে হয়? এবং প্রথমে একটা কথা বলে দিই, ভুল উত্তর দিলে 8 ঘন্টা কান ধরে দাঁড় করে দেওয়ার নিয়ম এখানে নেই। আপনি ঠিক হোক ভুল হোক, যেটা মনে হয় আপনি আমাকে বলতে পারেন, আমার কাছে বুঝতে সুবিধা হবে যে আপনি কতটুকু বুঝতে পারছেন, তাই? কি মনে হয়? 17-18? কি মনে হয়? 17-18? ওকে, ভেরি গুড, একদমই তাই। কারণ বিকজ 18 বছর বয়সে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্যান কার্ড দিয়ে দেয়, তাই না? পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেয়, মানে আমরা ইনকাম করার জন্য এলিজিবল হয়ে যাই। কিন্তু সত্যিই কি আমরা 18 বছর থেকে রোজগার করার কোনো সুযোগ স্কোপ পাই না? বাট পেলে কেমন হতো? ভীষণ ভালো হতো, হ্যাঁ কি না? তো আমাদের প্রজেক্টের মধ্যে তখনই আপনি জীবনে বড় জায়গায় পৌঁছতে পারবেন যখন এই তিনটে কোয়ালিটিকে একই সঙ্গে ডেভেলপ করতে পারবেন আপনি আপনার নিজের। কিন্তু এবার যখন এই তিনটে কোয়ালিটিকে কখনো একই সঙ্গে নিজের ভেতরে ডেভেলপ করার কোনো সুযোগ, অপরচুনিটি এখন অব্দি পেয়েছেন? কিন্তু যদি পাওয়া যেত কেমন হতো? যদি এই তিনটে কোয়ালিটিকে একসঙ্গে ডেভেলপ করার কোনো সুযোগ পাওয়া যেত কেমন হতো? ভালো হতো, ভালো হতো। কিন্তু বড় কিন্তু আমার বুঝতে সুবিধা হতো, ভালো হতো। ডেফিনেটলি লাস্ট 25 বছর ধরে আমাদের এই প্রজেক্টটা এই তিনটি কোয়ালিটিকে একই সঙ্গে ডেভেলপ করার একটা সুযোগ প্রোভাইড করে আছে অ্যাক্রস ইন্ডিয়া, পুরো ভারতবর্ষে। এবার প্রশ্ন হচ্ছে কেন করছে এবং কিভাবে করছে? একটা পার্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ফার্স্টে কথা বলবো কোয়ালিটি এডুকেশন নিয়ে, কেন করছে এবং কিভাবে করছে। নেক্সট হেলথ, এন্ড লাস্ট আমি ইনকাম নিয়ে এখানে কথা বলবো, রাইট? এই তিনটে জিনিসকে একই সাথে একটা মানুষ এখান থেকে ডেভেলপ করতে পারে এবং লাস্ট 25 বছরে গোটা ভারতবর্ষে কয়েক লক্ষ মানুষ এই তিনটে কোয়ালিটিকে একসঙ্গে ডেভেলপ করে নিজেকে একটা বেটার জায়গায় পৌঁছে দিচ্ছে। তো চলুন ফার্স্টে কথা বলা যায় কোয়ালিটি এডুকেশন নিয়ে। কেন কথা বলবো এডুকেশন নিয়ে? কারণ আমাদের যদি একটু ভালো করে পড়াশোনার কালচারটা ভালো করে দেখেন, আমরা প্রথমে কি করি? 10 বছর ধরে মাধ্যমিক দিই, ইয়েস অর নো? 10 বোর্ড দিই, তারপরে নেক্সট 2 ইয়ার্স এইচএস দিই, সব মিলিয়ে 12 বছরের পড়াশোনা কমপ্লিট করি না? এবং এরপরে আমরা এক একটা লাইনকে চুজ করি কেরিয়ার বানাবো বলে, হ্যাঁ কি না? কি কি লাইন চুজ করি? এইচএস এর পর বিএ করবো, মানে গ্র্যাজুয়েশন। ওকে, গ্র্যাজুয়েশন একটা লাইন, আর কি লাইন আছে? হ্যাঁ, বিএ মানে করে তো গ্র্যাজুয়েশন। চলুন আমি একটু বলে দিই কি কি পড়াশোনা হচ্ছে আজকে যুগে। যেগুলো দেখুন পড়াশোনা প্রচুর কিছু হয়, কিন্তু আমি আজকে শুধু সেই ইনফরমেশনগুলো আপনাদের সামনে রাখার চেষ্টা করবো যেগুলো আমার আপনার মতো সাধারণ ছেলেমেয়েরা ম্যাক্সিমাম চুজ করে তার কেরিয়ার থেকে বানাবো। সেই স্ট্যাটিস্টিক্যালি দেখার দরকার রয়েছে, যদি মনে হয় এখান থেকে কেরিয়ার বানানো সম্ভব তাহলে খুব ভালো করে সেটার মধ্যে আরো বেশি করে ফোকাস করুন। আর যদি মনে হয় যে না এখান থেকে কেরিয়ার বানানো সম্ভব নয়, তাহলে অলরেডি সময় চলে এসছে অল্টারনেটিভ কোনো রাস্তাকে খুঁজে নেওয়ার। ইয়েস অর নো? তো চলুন দেখে নিই আজকের যুগে সব থেকে পপুলার পড়াশোনা যদি খুব ভালো করে দেখেন অ্যাক্রস ইন্ডিয়া পড়াশোনার নাম হচ্ছে বিটেক অর্থাৎ ইঞ্জিনিয়ারিং। এটা ভারতের নাম, রাইট? বিটেক, রাইট? কি পড়াশোনার নাম? বিটেক, রাইট? বিটেক পড়াশোনা, তাই না? আমরা প্রত্যেকে জানি যে বিটেক, আপনারা শুনেছেন নিশ্চয়ই, অনেকে যারা ইঞ্জিনিয়ারিং করছে 4 বছর সময় লেগে যায় বিটেক করতে, হ্যাঁ কি না? ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। আচ্ছা কি মনে হয় কত ছেলে মেয়ে কমপ্লিট করে ভারতবর্ষে আজকে যুগে পড়াশোনাটা? এনি আইডিয়া? নো আইডিয়া? আপনি একটু গুগল করে দেখে নেন, 1.5 মিলিয়ন মানে 15 লক্ষ মানুষ প্রতি বছর কমপ্লিট করছে বিটেক এই ভারতবর্ষে। কত মানুষ? 15 লক্ষ মানুষ প্রতি বছর ভারতবর্ষে কমপ্লিট করছে। এবার আপনার কি মনে হয় প্রতি বছর 15 লক্ষ বিটেক ইঞ্জিনিয়ার ভারতবর্ষে চাকরি পায়?
পসিবল, হ্যাঁ কি না? এবং শুধু বিটেক নয়, এর সঙ্গে আবার যাদের নাম্বারটা একটু কম থাকে তারা কেউ ডিপ্লোমা অথবা আইটিআই এই পড়াশোনাগুলো চুজ করে, হ্যাঁ কি না? এই দুটো পড়াশোনাকে নিয়ে আরো 15 লাখেরও বেশি ছেলে মেয়ে কমপ্লিট করে প্রতি বছর, দুটো মিলিয়ে 30 লাখ অ্যাবাভ মানুষ প্রতি বছর টেকনিক্যালি পড়াশোনা করে মার্কেটে আসে। এবার প্রশ্ন হচ্ছে, আসছে তো খুব ভালো কথা, 30 লক্ষ প্রতি বছর জব কি ক্রিয়েট হয় আমার ভারতবর্ষে, হ্যাঁ কি না? কি মনে হয় তৈরি হয় 30 লক্ষ জব পসিবল? কখন আপনি যদি খুব ভালো করে মার্কেট অ্যানালাইসিস করেন, প্রাইভেট এবং গভর্নমেন্ট সব মিলিয়ে প্রতি বছর 10 লাখ প্রপার জব তৈরি হয় না। বলতে পারলাম, আপনি একটু গুয়াহাটি যান, আপনি একটু কলকাতা যান, আমি শিলচরের কথা বলছি না, আপনি গুয়াহাটি যান, কলকাতা যান, আপনি দেখবেন বিটেক কমপ্লিট করার পর ছেলেমেয়েরা 16, 17, 18 টাকা চাকরি পাওয়ার জন্য অনলাইন ঘুরে বেড়াচ্ছে। বলতে পারলাম? হ্যাঁ, এবার আপনি ক্লাসে টপার, আপনার ব্যাপারটা আলাদা, বাট টপার কখনো এক্সাম্পল নয়, ওটা গোটা ক্লাসে একটাই হয়। আমি বলছি গোটা ক্লাসে সবার কথা, হ্যাঁ কি না? কারণ তারাও সেম সময়, তারাও সেম সেমিস্টার ফিস পে করে, হ্যাঁ কি না? কিন্তু তাদের ফিউচারটা যে কোথায়, এটা কিন্তু আজকে বড় প্রশ্ন হয়ে যায়। প্রতি বছর যদি 10 লক্ষ ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং গ্রাউন্ড থেকে জব পায়, তাহলে জব পাচ্ছে না 2 লক্ষ মানুষ, তাহলে বেশি তো কম না, আমি আপনাকে ওভারঅল নাম্বার দেখাচ্ছি। এবার তাহলে এই 2 লক্ষ মানুষ কি করছে? তাদের কাছে কোনো কিন্তু কেরিয়ারের স্কোপ নেই, তারা প্রতি বছর বেকার হয়ে বসে থাকছে, এই আশা নিয়ে যে নেক্সট ইয়ার আবার ট্রাই করবে। এরপর আরো একটা পপুলার পড়াশোনা রয়েছে, যে পড়াশোনার নাম হচ্ছে এমবিএ। এটা হচ্ছে আপনারা জানেন, হ্যাঁ কি না? ম্যানেজমেন্টের অনেক কটা পড়াশোনার মধ্যে সবথেকে পপুলার পড়াশোনার নাম হচ্ছে এমবিএ, মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। প্রতি বছর ভারতবর্ষ থেকে 10 লাখ অ্যাবাভ মানুষ কমপ্লিট করে এই পড়াশোনাটা। এবার ভেবে দেখুন, আজকে শিলচরে একটা বড় কারখানা তৈরি হবে, সাপোজ বড় একটা ইন্ডাস্ট্রি আছে, টাটা বিড়লা মানে যে কোনো, সেখানে 200 ইঞ্জিনিয়ারের দরকার হবে, বড় ইন্ডাস্ট্রি। কিন্তু এমবিএ করার পর আপনি কোন কাজের জন্য এলিজিবল? কোনো ম্যানেজমেন্ট কাজের জন্য, মানে অ্যাজ এ ম্যানেজার পারফর্ম করার জন্য। আচ্ছা, বড় ইন্ডাস্ট্রিতে ম্যানেজার কজন লাগবে? 200 না 1 থেকে 2 জন? কি মনে হয়? একটা বড় ইন্ডাস্ট্রি এখানে ওপেন হচ্ছে, যেখানে হয়তো 200 ইঞ্জিনিয়ার লাগবে, কিন্তু 200 ম্যানেজার লাগবে কি? কারণ প্রত্যেকটা গ্রাউন্ডে কজন ম্যানেজার লাগে? একজন। বড় ইন্ডাস্ট্রি হলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আরেকজন লাগে। তার মানে এই পড়াশোনাটা কমপ্লিট করার পর আমার কাছে স্কোপ আরো বেশি না কম? কম, আরো কম, হ্যাঁ কি না? এর জন্য আপনি দেখবেন, এখান থেকে আপনি গুয়াহাটি যান, আপনি শিলচরের প্রত্যেকটা 4 হুইলার শোরুম ভিজিট করুন। আমি আপনাকে বলছি, আপনি ভিজিট করুন। সবার আগে যে কোনো শোরুমে ঢোকার পরে যে মানুষটি ফর্মাল করে আপনার সামনে এসে বলে মে আই হেল্প ইউ স্যার, তাকে একবার তুমি তার কোয়ালিফিকেশন জিজ্ঞাসা করো। যে কোনো 4 হুইলার শোরুম রয়েছে, দেখবে 10 জনের মধ্যে 5 থেকে 6 জন যারা এমবিএ কোয়ালিফাই করেছে, তারা আজকে শোরুমে কাজটা করছে। আমি তাদের কাজকে শুরু করছি না, কারণ তাদেরকেও ঘাম ঝরাতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে যখন এমবিএটা করেছিল, সে এই স্বপ্নই করেনি যে আমি টাটাতে কিংবা মাহিন্দ্রাতে সেলসম্যানের কাজ করবো। কিন্তু আপনারা কেন করতে হচ্ছে? বিকজ তার কাছে আর কোনো অপশনস নেই। এটা হচ্ছে সিনারিও আছে গোটা ভারতবর্ষ, রাইট? এবার তার মানে কি সবাই পাচ্ছে না? ডেফিনেটলি পাচ্ছে। আপনি আইআইএম আহমেদাবাদ থেকে পড়াশোনা করেছেন, আপনি জোকা থেকে পড়াশোনা করেছেন, আপনি কোনো বড় ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন, ডেফিনেটলি আপনার জন্য বেটার জব রয়েছে। কিন্তু সবাই কি সেখানে যায়? এই 10 লক্ষের মধ্যে হয়তো 2 লক্ষ মানুষ এরকম জায়গা থেকে কমপ্লিট করে, বাকি 8 লক্ষ মানুষ কিন্তু সেরকম জায়গা থেকে বসতে পারে। তারপরে তাদের কাছে আজকে সেই অর্থে কোনো স্যাটিসফ্যাক্টরি জব নেই পারে। এবং এরপরে আরো একটা যে পড়াশোনা রয়েছে, যেটা এই ঘরের মধ্যে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা করছে, দ্যাট ইজ কল্ড বিএ, অর্থাৎ গ্র্যাজুয়েশন। বিএ হতে পারে, বিএসসি হতে পারে, বাট ওভারঅল গ্র্যাজুয়েশন। কত লক্ষ লোক কমপ্লিট করতে পারে ভারতবর্ষে? কি মনে হয় আপনাদের? কত লক্ষ লোক? এনি আইডিয়া? ভারতবর্ষের প্রতি বছর আপনারা অনেকেই গ্র্যাজুয়েশন আছেন, গ্র্যাজুয়েশন ব্যাকগ্রাউন্ড থেকে কত লক্ষ লোক কমপ্লিট করতে পারে? কোনো আইডিয়া? নো আইডিয়া? ওকে, মিনিমাম 50 লাখ অ্যাবাভ। আপনি গুগল করবেন, সংখ্যাটা থেকে আরো চমকে যাবেন। গুগল দেখাবে আপনাকে 1 কোটিরও বেশি, মোর দ্যান ওয়ান্স ইয়ার, রাইট? আর কোর স্ট্যাটিস্টিকের এটা আলাদা। আমি আপনাকে ওভারঅল একটা নাম্বার বলছি, দ্যাট ইজ 50 লাখ অ্যাবাভ মানুষ প্রতি বছর ভারতবর্ষ থেকে কমপ্লিট করে গ্র্যাজুয়েশন। কত মানুষ? 50 লাখ, 50 লক্ষের বেশি। এবার আপনি বলুন তো, আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, আমার কাছে কি কি স্কোপ থাকবে? একটাই স্কোপ তো, গভর্নমেন্ট জব। আমি কি আর কোনো জায়গায় যেতে পারবো কি? আমার কাছে একটাই স্কোপ তৈরি হয়, তার নাম হচ্ছে গভর্নমেন্ট জব। আমরা প্রত্যেকে তার জন্য কোথায় ফোকাস করি? গভর্নমেন্ট জব, তাই কি না? এবার গভর্নমেন্ট জবে ফোকাস করা খুব ভালো কথা, ভাই গভর্নমেন্ট জব করুন, তাই কি না? নিজের জন্য কাজ করুন, ভেরি গুড। এবার প্রশ্ন হচ্ছে, সমস্যাটা এখানে, সমস্যা হচ্ছে সংখ্যা। 50 লক্ষ লোক মার্কেটে প্রতি বছর আসছে, এটা তো আমরা দেখে নিয়েছি। কিন্তু এবার একটু আসা যায় যে প্রতি বছর গভর্নমেন্ট জব কত করে হবে? এনি আইডিয়া? কারণ কোনো আইডিয়া যে প্রতি বছর গোটা ভারতবর্ষে গভর্নমেন্ট জব কত সংখ্যায় হবে? সব সেক্টর মিলিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত জব এবং স্টেট গভর্নমেন্ট, বিভিন্ন স্টেটের যে গভর্নমেন্টের জব, সব মিলিয়ে অন অ্যান অ্যাভারেজ প্রতি বছর ভারতবর্ষে কত জব হবে না? কেউ একজন আমাকে একটু আইডিয়া দিলে ভালো হবে। এনি আইডিয়া? নো আইডিয়া? ওকে, চলুন আমি আপনাকে বলে দিই, 3 থেকে 5 লক্ষ জব ওপেন হয় প্রতি বছর। ভোট যখন সামনে আসে তখন সংখ্যাটা বেড়ে যায়, ভোট যখন চলে যায় সংখ্যাটা আবার কমে যায়। এটা আমরা জানি প্রতি বছর এই খেলাটা চলে। বাট অন অ্যান অ্যাভারেজ 3 to 5 লাখ জব প্রতি বছর ওপেন হচ্ছে ভারতবর্ষে গভর্নমেন্ট। এবার চলুন আমি ধরে নিলাম 5 লক্ষ, ম্যাক্সিমাম নাম্বারটাই ধরে নিলাম, 5 লক্ষ লোক জব পাচ্ছে।
যদিও পায় না, বাট স্টিল আমি ধরে নিচ্ছি হিসাবে সুবিধার্থে 5 লক্ষ পাচ্ছে, তাহলে প্রতি বছর স্ট্রেট ওয়েতে 45 লক্ষ লোক জব পায় না তো না, তাই কিনা? প্রতি বছর জব পাচ্ছে না 35 লক্ষ। আচ্ছা, এই 45 লক্ষ মানুষ নেক্সট ইয়ার আবার ফর্ম ফিল আপ করবে কি করবে না? করবে। আপনার আগে গিয়ে করবে, একই না? কারণ সে লাস্ট ইয়ার পায়নি। তার মানে এই বছরে 45 লক্ষ জব পেল না, আগামী বছরের নতুন 25 লক্ষ ফ্রেশার্স, সব মিলিয়ে সংখ্যাটা কত দাঁড়ালো? ক্লোজ টু করোড়। এবার আপনি লাস্ট 10 বছরের সংখ্যা হিসেব করুন, সংখ্যাটা দাঁড়াবে 4.5 করোড়। 4.5 কোটি মানুষ আজকের মার্কেটে শিক্ষিত বেকার হয়ে বসে রয়েছে। এবার ভেবে দেখুন প্রত্যেকটা সেক্টর থেকে আপনি সংখ্যাটা দেখুন। আজকে যারা টেকনিক্যাল লাইন থেকে পড়াশোনা করছে প্রতি বছর 20 লক্ষের নিচে ছেলে কিছু পাচ্ছে না। আজকে এমবিএ যারা কমপ্লিট করছে প্রায় 8 থেকে 9 লক্ষ ছেলে প্রতি বছর বেকার বসে থাকে। আর গ্র্যাজুয়েশন লাইন থেকে সেটা হচ্ছে প্রতি বছর 45 লক্ষ। প্রতি বছর মার্কেটে 1 কোটি, এছাড়াও অনেক পড়াশোনা হয়, অনেক পড়াশোনা হয়, সেগুলো আমি নাম এখন লিখিনি, রাইট? তাহলে প্রতি বছর ভারতবর্ষের স্ট্যাটিস্টিক বলছে মোর দ্যান 1 করোড়। আজকে সংখ্যাটা প্রায় 1.5 কোটি কাছে পৌঁছে গেছে যারা প্রতি বছর জবলেস কন্ডিশনে বসে থাকে। এবার প্রশ্ন হচ্ছে এই জবলেস কন্ডিশন যখন আমরা বসে থাকি, আমরা 1 বছর আশা নিয়ে চেষ্টা করতে পারি, 2 বছর, 3 বছর, বাট সারা জীবন কি আমরা জবের জন্য ট্রাই করতে পারবো না? কারণ প্রথম থেকে বাড়ির লোক উৎসাহ দেয়, হ্যাঁ কি না, যে ভাই করো, কোনো ব্যাপার না, 1 বছর পরে বছর ট্রাই করো। আপনারা হয়তো অনেকে এই এক্সপেরিয়েন্স করেছে। কিন্তু যখন বছরটা একের জায়গায় 3, 4, 5 হয়ে যায়, যখন বাড়ির লোকের রিংটোন চেঞ্জ হয়ে যায়, তখন যারা বোধহয় বলছে কোনো চিন্তা নেই, তারা বলছে লজ্জা লাগে না বাড়িতে বসে থাক, হ্যাঁ কি না? এবার একটা স্টুডেন্ট, আপনি যদি মানুষ, আপনি প্রতিদিন একটা স্টুডেন্ট, তখন আপনি যে কাজগুলো করতে চলে যান সেই কাজগুলো আজকে ঘুরে দাঁড়িয়ে ভীষণ অ্যাভেলেবেল জব। আমি একটু আপনাদের দেখাই, এই যখন আপনি কিছু পাচ্ছেন না, কারণ দেখুন এটা তো প্র্যাকটিক্যাল যে প্রতি বছর 1 থেকে 1.5 কোটি মানুষ পায় না। হ্যাঁ, আপনি আগামী দিনে এই 1 থেকে 1.5 কোটির মধ্যে থাকবেন কি থাকবেন সেটা আপনি জানেন। বাট আপনি যদি কখনো গুগলকে জিজ্ঞাসা করেন যে আমি একজন সাধারণ স্টুডেন্ট, আমার গভর্নমেন্ট জব পাওয়ার চান্সেস কতটুকু, গুগল জ্ঞানী বাবা সব থেকে আপনাকে সামনে যে অ্যান্সারটা দেবে, দ্যাট ইজ লেস দ্যান 1%। আজকের মার্কেটে একটা স্টুডেন্টের গভর্নমেন্ট জব পাওয়ার চান্সেস লেস দ্যান 1%। আমি এটা বলে কখনোই আপনার গভর্নমেন্ট জব পাওয়ার স্বপ্নকে ছোট করতে যাচ্ছি না, আপনি অবশ্যই চেষ্টা করুন। আমি এটা মাত্র এটা বলে নিয়ে যাচ্ছি যে শুধু গভর্নমেন্ট জব চেষ্টা করে এগিয়ে লাইফে এগোনোটা আজকে যুগে করেছি, কারণ এত কম্পিটিশন বেড়ে গেছে যেখানে গুগলও বলছে লেস দ্যান 1% চান্স, মানে 1% চান্স আছে। আমার মনে হয় লটারি কাটতে একটু চান্স হবে, বাট লটারি যারা কাটে না তাহলে ওখানে চান্সেস রেট এর থেকে বেশি, বাট গভর্নমেন্ট জবের তার থেকে কম, লেস দ্যান 1%। এবার তাহলে এই যে এত মানুষ প্রথমে কিছু করতে পারে, সেটা কিছু করবে নাকি, কি করবে, তাই কিনা? চলুন আজকের জন্য মানুষ সহজ করে যে কাজগুলো বেছে নিচ্ছে, সেই কাজগুলোর নাম হচ্ছে প্রথমত সব থেকে পপুলার কাজ ডেলিভারি বয়। দেখবেন ডেলিভারি বয়, হ্যাঁ কিনা? আজকে এই কাজটা প্রচুর মানুষরা করছে। কি করছে? টোটো নিয়ে বেরিয়ে পড়ছে। আপনার শিলচর শহরে আপনি পুরো সারাদিন ঘুরুন, দেখুন কত টোটোওয়ালার সঙ্গে আপনার পরিচয় হবে যাদের কোয়ালিফিকেশন মিনিমাম গ্র্যাজুয়েশন। তারাও একসময় স্বপ্ন নিয়ে করেছিল পড়াশোনা যে আমি কিছু পাবো, আর আজকে তাকে রাস্তায় টোটো নিয়ে বেরো করেছে, রাইট? আজকে মানুষ কি করছে? আজকে সেলস পার্সনে কাজ করছে, সেলস পার্সন। শপিং মল, আপনাদের এখানে অনেক শপিং মল রয়েছে, আপনি যান প্রত্যেকটা স্টোর ভিজিট করুন, দেখবেন প্রত্যেকটা স্টোরে যিনি দাঁড়িয়ে আছেন, বিলিং প্রোভাইডার হোক কিংবা যিনি সেলসে দাঁড়িয়ে আছেন, তাকে আপনি জিজ্ঞাসা করুন কোয়ালিফিকেশন, তারা গ্র্যাজুয়েশন করে আগে সেই কাজটা করছে, রাইট? এই কাজগুলো তারা করছে। কি করছে? ছোটখাটো টিউশনি করে দিন চালাচ্ছে, ইভেন ডেলি লেবারের কাজ করছে। এই কাজগুলো কি করছে? যেটা আজকে ইকোনমিক্সের ভাষায় বলা হয় গিগ ইকোনমি, রাইট? হয়তো আপনারা শুনে থাকবেন, এটা আজকে পুরো ভীষণ পপুলার ওয়ার্ড, দ্যাট ইজ গিগ ইকোনমি। এখানে কি হচ্ছে? যেখানে আপনি আপনার সময়টা দিয়ে রোজগার তো করে আনছেন, কিন্তু এখানে কোনো ভবিষ্যৎ বলে আপনার কিছু নেই। আজকে কামাচ্ছেন, আজকে পরিশ্রম করছেন, আজকে রোজগার করছেন, কালকে পরিশ্রম না করলে আপনার কোনো রোজগার নেই, হ্যাঁ কি না? যেখানে দাঁড়িয়ে একটা মানুষ, যখন আমরা যাচ্ছি, কারা যাচ্ছে এখানে ম্যাক্সিমাম এই গিগ ইকোনমি শিকার কারা? এখানে দেখবেন আপনি কারো দেখতে পাবেন, আপনি দেখতে পাবেন ম্যাক্সিমাম ইউথকে, কোনো বয়স্ক লোককে সেও আপনি দেখতে পাবেন না, খুব কম দেখা যায়। ম্যাক্সিমাম ইউথ আজকে এই কাজগুলো করছে। কি করছে? আপনি আরো একটা স্ট্যাটিস্টিক দিন, তাহলে আপনি আরো ব্যাপারটা ভালো বুঝতে পারবেন। লাস্ট ইয়ার 2024 এর কথা বলছি, গোটা ভারতবর্ষে গ্র্যাজুয়েশনে আগে কি হতো? অনার্স আর পাস দুটো পড়াশোনা হতো, আপনারা জানেন? লাস্ট ইয়ার 30% অনার্স নেওয়ার সংখ্যা কমে গেছে প্রত্যেকটা কলেজ থেকে। কেন? এটা নিয়ে যখন অ্যানালাইসিস করা হয়, মার্কেটে রিপোর্ট চাওয়া হয়, তখন দেখা যায় যে প্রত্যেকটা কলেজের প্রিন্সিপাল এইটা জানাচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন অনার্সের প্রেশার নিতে চাইছে না, কারণ ভাই গভর্নমেন্ট জব নেই। তার জন্য তারা বলছে কোনো একটা পাস গ্র্যাজুয়েশন করলে হলে পাশাপাশি তারা এই ধরনের কোনো কোনো কাজকে চুজ করে নিচ্ছে, যাতে তারা রেগুলার ওয়ার্কটা দিয়ে দেবে, হ্যাঁ কিনা? রেগুলার খরচটা তারা যাতে বের করতে পারে। 10,000 7 থেকে 10,000 টাকা তারা রোজগার করছে, দিনে 10 ঘন্টা মিনিমাম ডিউটি করে, হ্যাঁ কিনা? এবার আপনি বলুন, ভাই ঘুম পাচ্ছেন? হ্যালো, তো এইটা ম্যাক্সিমাম লোক তারা করছে, রাইট? এবং যার ফলে কি হচ্ছে? না হচ্ছে আপনার পড়াশোনা, না হচ্ছে আপনার ভবিষ্যৎ, মাঝখান থেকে আপনি আপনার ফিউচারটাকে কমপ্লিটলি স্পয়েল করে ফেলছেন। এটা হচ্ছে আজকের মার্কেটের সব থেকে বড় কঠিন পরিস্থিতি, যেখানে আজকে এই ধরনের কোনো কাজগুলো করার জন্য বিরাট কোনো কোয়ালিফিকেশন নিয়ে যাওয়ার দরকার নেই। আপনি ট্রাই করুন, আপনাকে যখন বাইক থেকে গেলে অতি উত্তম, আপনাকে এখানে নিয়ে যাবেন। এরপর আপনি কি করবেন? আপনি যখন 30 বছর বয়স, 34 বছর, 35 বছর বয়স চলে যাচ্ছেন, তখন কি রিয়েলাইজ করছেন যে এখানে কোনো ভবিষ্যৎ হবে না, কিন্তু তখন আপনাকে
শেখার বয়স চলে গেছে, তারপরে আপনি যে জায়গায় বসে থাকছেন সেখান থেকে আপনি আর বেরিয়ে আসতে পারছেন না। এটা হচ্ছে সিনারিও আজকে ভারতবর্ষের। যে এই গিগ ইকোনমির কথা বললাম, এটা নিয়ে প্রচুর বড় বড় রিসার্চ হচ্ছে, আপনার গুগল করলে পেয়ে যাবেন। কিন্তু প্রচুর দেশের ইউথ অলরেডি ওয়েস্ট নষ্ট হয়ে গেছে এই গিগ ইকোনমির চক্করে, যেটা এই মুহূর্তে ইন্ডিয়া ফেস করছে। রাইট, এবার কেন ফেস করছে? কারণ এখানে ফেস করা ছাড়া আর তো কোনো উপায় হবে, করবেটা কি মানুষ তার, তাই কিনা? এর একটা বিরাট বড় প্রশ্ন থাকে, এখানেও যদি না যেতে মানুষ করবেটা কি, তাই কিনা? কারণ আপনি তো নিজেই বলছেন স্যার গভর্নমেন্ট জব এত সংখ্যায় কম, তাহলে মানুষ করবেটা কি, তাই কিনা? আজকে এই সলিউশনটা দিচ্ছে আমাদের করবে। তো যেহেতু করার অপশন মার্কেটে অভাব, করার প্রচুর রাস্তা রয়েছে, শুধু আপনাকে শুধু চোখ কান না করার। তো চলুন একটু দেখে নেওয়া যাক আজকের যুগে তাহলে কি করবো আমরা, তাই কিনা? কোথা থেকে অপশন স্মল এগুলো তো আমরা জেনে গেলাম, যেখান থেকে আজকে মার্কেটের সিচুয়েশনটাকে আমরা জানতে পারলাম। কিন্তু করবোটা তাই কিনা, কোথায় সলিউশন রয়েছে, যেটা আমরা ভীষণ দরকার রয়েছে। দেখুন আজকে জীবনে তারাই জীবনে এগোতে পারে যারা ফিউচারকে দেখে ডিসিশন নিতে পারে, তাই কিনা? কিন্তু এখানে আমরা যারা মোস্ট অফ দ্য স্টুডেন্ট বসে আছি, আমরা কি ফিউচার থেকে ডিসিশন নিই নাকি পাস্ট থেকে ডিসিশন নিই? কোনটা? পাস্ট থেকে না ফিউচার থেকে? ফিউচার মানে আপনি মার্কেটে অ্যানালাইসিস করেছেন, করে বুঝেছেন আজ থেকে 5 বছর 10 বছর বাদে মার্কেটে কি চলবে, সেটা দেখে আপনি পড়াশোনা চুজ করছেন। এটা হচ্ছে ফিউচারকে দেখে ডিসিশন নেওয়া। আর একটা শ্রেণী মানুষ কি করে, যে বাড়িতে জেঠু বাবা কাকা আমাদেরকে সাজেশন দেয়, দেখো তোমার দিদিকে লাস্ট ইয়ার উনি অলরেডি 5 বছর আগে পড়াশোনা করে আজকে প্রাইমারি স্কুলের টিচার, তুমিও পড়ো তুমিও পড়ো। আমাদের এরকম মানে বলা হয়, কাকু বলছে দেখো দেখো পাশের বাড়ি ওই দাদাটাকে, যে আজকে 10 বছর আগে ডিপ্লোমা করেছিল, আজকে দেখো অমুক কোম্পানিতে জব করছে। এটাকে বলে পাস্টকে দেখে ডিসিশন নেওয়া। আচ্ছা সত্যি কথা বলতে আমরা মোস্ট অফ দ্য টাইম কোনটা নিই, ফিউচারকে দেখে না পাস্টকে দেখে? কিন্তু পাস্ট থেকে যখন ডিসিশন নেই তখন পরে এটা ভাবি না যে 10 বছর আগে আমার দাদা পড়াশোনা করে জবটা পেয়েছিল, আর আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করব মানে আজ থেকে 4 বছর বাদে, তখন কি মার্কেটগুলো একই থাকবে? এই অ্যানালাইসিসটা না আমাদেরকে করানো হয়। আর আমরা তখন স্টুডেন্ট থেকে বিকজ সদ্য এইচএস পাস করেছি, কিনা তাই কিনা, সদ্য এইচএস পাস করেছি, তখন আর আমাদের কাছে এই জায়গাটা ভাবার জায়গা থাকে। আমরা পড়াশোনা করে ফেলি, 3 বছর 4 বছর দিয়ে ডিগ্রিটা দিয়ে তো দিই, বাট আলটিমেট যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বেরোচ্ছি, ডিপ্লোমা আইটিআই কমপ্লিট করে বেরোচ্ছি, তখন দেখছি মার্কেটের এই খালি জায়গাটা আমরা তখন বেরোচ্ছি, এবং যেটা থেকে আলটিমেটলি ফেস কাপি করতে হচ্ছে একটা স্টুডেন্টকে। তো চলুন আজকে আমাদের প্রজেক্ট আপনাকে বলছে ফিউচারকে দেখে ডিসিশন নেওয়ার জন্য ইম্পর্টেন্ট। ভেবে দেখুন যারা 1998 এই সময়, হয়তো এখানে অনেকে জন্ম হয়নি, যখন মার্কেটে কম্পিউটার সদ্য আসছিল, সেই সময় যারা কম্পিউটার শিখেছিল কিংবা কম্পিউটার নিয়ে পড়াশোনা করছিল, তারা আজকে কোথায় আছে আপনি ভাবতে পারছেন? অনেক বড় বড় কোম্পানি, অনেক বড় বড় জায়গা পৌঁছে গেছে, নাকি না? কিন্তু আজকে 2000 ইভেন তারা 10 বছর মার্কেটে কম্পিউটার চলে যাওয়ার পর যারা কম্পিউটারে টুকটাক পড়াশোনা করছে, এমসিএ ফেমসিএ, দেখুন আজকে মার্কেটে আপনি অনেকে পাবেন এমসিএ ঘুরে যাচ্ছে মার্কেটে। বাট একটা সময় আমারও মনে আছে, আমার নিজের একজন রিলেটিভ, তিনি আমার থেকে অনেক বয়সে বড়, রাইট, তিনি একটা টপ লেভেলের কোম্পানি ইন্ডিয়াতে, তিনি ইন্ডিয়া বাইরে রয়েছে, তিনি কি করেছিলেন? এমসিএ করেছে, আর কিছু করেন। আপনি আজকে খবর নিন, আজকে মার্কেটে প্রচুর লোক এমসিএ করছে, কিন্তু আজকে মার্কেটে ঘুরে যাচ্ছে এই একই পড়াশোনা করে, রাইট? তেমনি আজকে আপনাকে বুঝতে হবে যে ফিউচার কোথায়। আর আজকে যুগে দাঁড়িয়ে আজকে ইউথকে বলার দরকার নেই ফিউচার কি, আমরা প্রত্যেকে জানি ফিউচার হচ্ছে একটাই জায়গা, দ্যাট ইজ এআই। ইয়েস অর নো? ইয়েস। আমরা প্রত্যেকে রিয়ালাইজ করে গেছি যে এআই, আমি চাই না চাই, অনেকের মনে হচ্ছে এআই ভালো, অনেকের মনে হচ্ছে খারাপ, বা যে যাই কিছু মনে হচ্ছে না, এআই ফিউচার এটা একটা সত্যি বুঝে গেছে কিনা। এবং আজকে প্রত্যেকটা ক্ষেত্রে এআই এর প্রয়োগ বাড়ছে না কমছে? অবভিয়াসলি বাড়ছে, কিনা? আমি আপনি কখনো এআই কে ইগনোর করতে পারবো না। ঠিক যেরকম 2000 সালের আগে কম্পিউটার নিয়ে প্রচুর মানুষের মধ্যে কোশ্চেন ছিল, কম্পিউটার ভালো না খারাপ, তাই কিনা? বা তারপরে দেখুন কম্পিউটার আমরা কেউ আটকে দেবেনি, কম্পিউটার প্রত্যেকটা কাজে ঢুকে গেছে। ঠিক তেমনই আজকে 2025 আপনাকে সেম সিনারিও দেখাচ্ছে, আগামী 3 থেকে 5 বছরের মধ্যে গোটা ওয়ার্ল্ড, শুধু ভারতবর্ষ না গোটা ওয়ার্ল্ড রুল করবে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই কিনা? এবং অলরেডি ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রয়োগ শুরু হয়ে গেছে। আজকে আমরা কদিন আগে দেখলাম ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, অপারেশন সিন্ধু, দেখেছি দেখিনি? টিভিতে পুরো লাইভ টেলিকাস্ট প্রায় দেখে ফেলেছিল, নাকি না? একটা নতুন জিনিস দেখেছেন কি আপনারা? এবার কোনো মানুষ যত না অ্যাটাক করেছে, আপনি কিছু ড্রোন দিয়ে অ্যাটাক করেছে, ইয়েস অর নো? এই ড্রোনটা কি অপারেট করেছে? ড্রোনটা ইটস অলসো এআই, ইয়েস অর নো? তাকে মানুষ যেতে হচ্ছে না, সেই মানুষ একটা মানে সিস্টেমকে অলরেডি তার মধ্যে রান করে দিতে, সে অটোমেটিক লোকেশন খুঁজে মানুষ খুঁজে সেখানে গিয়ে মেরে দিয়ে চলে আসছে, নাকি না? তার মানে আপনি অলরেডি বুঝতে পারছি যে বিভিন্ন ক্ষেত্রে এআই চলে আসছে, নাকি না? বেশি দূর না, আজকে আমার আপনার বাড়িতে কাজের লোক আছে না, কাজের লোক, আগামী দিন এই লোকগুলো কাজ হারাবে। আপনি দেখবেন ইউনিকা হোমস বলে মার্কেটের কোম্পানি রয়েছে, তাদের একটা রোবট আপনার হচ্ছে মেশিন আছে, ভ্যাকুয়াম ক্লিনার, আপনার ঘরের এক কোণায় থাকবে, এমনি অ্যামাজন মার্কেটে এমনি পাওয়া যায়, গোটা ঘরে যেখানে যেখানে ধুলো মোড়াও নিয়ে চলে যাবে, গোটা নিয়ে আবার চলে যাবে, আবার মানে চুলে বসতে হবে, রোবট ভ্যাকুয়াম ক্লিনার। মানে আগামী দিন যে মানুষটি তার কাছে ঘর ঘর বসে করে কাজ করে, তার কাজও হারাবে এআই জন্য। আবার একজন ডিফেন্সের কাজও হারাচ্ছে এআই। আজকে সায়েন্টিস্ট নেই, রাইট? আজকে আপনি আমেরিকার খবর নিন, আমেরিকা ইউএসএ, রাইট, অলরেডি এআই চলে এসেছে, কয়েক হাজার অলরেডি লয়ার তার কাজ হারিয়েছে জাস্ট বিকজ অফ এআই। তার মানে আগামী দিনে এআই গোটা পৃথিবীকে রুল করবে, তাই না? আমাদের সমস্যা আপনাকে বলছে, তার মানে আপনাকে অ্যাকচুয়ালি টেকনিক্যাল বেস
ফোকাস করা উচিত, হ্যাঁ কি না? কারণ আগামী দিন টেকনোলজি সমস্ত কিছু রুল করবে। তার মানে টেকনোলজি যদি আগামী দিন আরো প্রয়োগ বাড়ে, তাহলে টেকনোলজি জানা ছেলেমেয়েদের চাইতে বাড়াটা কমবে। কমন সেন্স কি বলে? যখন যদি টেকনোলজির প্রয়োগ বাড়ে, তাহলে টেকনোলজি জানা ছেলেমেয়েদের চাইতে বাড়াটা কমবে। অবভিয়াসলি বাড়বে না কমবে? বাড়বে। একটু জোরে বাড়বে, অবভিয়াসলি বাড়বে, হ্যাঁ কি না? বিকজ টেকনোলজির প্রয়োগ বাড়ছে, টেকনোলজি জানা ছেলেমেয়েদের চাইতে বাড়বে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি যখন কোনো সাধারণ গ্র্যাজুয়েশন করে পড়াশোনা কমপ্লিট করছি, আমি কি এই ধরনের টেকনিক্যাল জবগুলো গ্র্যাব করতে পারবো? না, অবশ্যই না। তাহলে আমাকে কি জানা দরকার রয়েছে? টেকনিক্যাল পড়াশোনা জানা দরকার রয়েছে। বাট টেকনিক্যাল বলতে অনেকে বলতে হবে তাহলে ওই এইচএস দেওয়ার পর সাধারণ যে বেসিক কোর্সগুলো করছিলাম সেটা না, ভাই বেসিক দিয়ে আর কিছু হবে না। ওই বেসিক ক্লাসে তুই আর সেগুলো থেকে বেশি মোবাইল ইউজ করে শিখে গেছে। আজকে যুগ অ্যাডভান্সের, তোমার যদি শিখতে হয় তাহলে অ্যাডভান্স শিখতে হবে। এবার অ্যাডভান্স শিখতে গেলে দুখানা প্রবলেম সবার আগে চলে আসে। বিশেষ করে শিলচর এরকম কোনো 3 টিয়ার সিটিতে বসে আমি যখন কথা বলি, তখন দেখা যায় এই ধরনের পড়াশোনা শেখার জন্য দুটো প্রবলেম সবচেয়ে বেশি চলে আসে। ফার্স্ট প্রবলেম হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ইনস্টিটিউট, কারণ এই ধরনের 3 টিয়ার সিটিতে আপনি কোনো এই ধরনের ছাত্রকে শেখানোর ইনস্টিটিউট খুব পাবেন না, তো পেলেও খুব কম সম্ভব রয়েছে, একই না? কোথায় পাবেন? গুয়াহাটিতে পাবেন। কোথায় পাবেন? আপনি চলে যান কলকাতায় পাবেন, ব্যাঙ্গালোরে পাবেন, হায়দ্রাবাদে পাবেন। কিন্তু অনেকের পক্ষে সেই জায়গাগুলিতে অ্যাভেলেবল এই ধরনের পড়াশোনাটা শেখা পছন্দ হয় না। আর দ্বিতীয়ত, এই ধরনের টেকনিক্যাল পড়াশোনা শিখতে গিয়ে যে পরিমাণ অর্থ লাগে, অনেকে ফ্যামিলি থেকে সেটা অ্যাফোর্ড করতে পারে না। তাহলে প্রাইস এবং লোকেশন এই দুখানা হচ্ছে সবথেকে বড় প্রবলেম হয়ে গেছে আজকে যুগে দাঁড়িয়ে এই ধরনের পড়াশোনা, টেকনিক্যাল পড়াশোনাকে শেখার জন্য। আর এই দুখানা পড়াশোনাকে সলিউশন করছে আমাদের এই প্রজেক্টটা লাস্ট 25 বছর ধরে, রাইট? কি বলছে? এই দুখানা জিনিসের সলিউশন আমরা করব, এবং আজকে তার জন্য ভারতবর্ষের ম্যাক্সিমাম জায়গাতে আমাদের প্রেজেন্স অলরেডি রয়েছে। কিভাবে করছে? আমাদের সমস্ত তৈরি করেছে এই মুহূর্তে ইন্ডিয়ার নাম্বার 1 আইটি ইনস্টিটিউট, যারা অনলাইন ফরমেশন এবং অফলাইন ফরমেশন দুরকম ভাবেই পড়াশোনা করায়, রাইট? অনলাইন এবং অফলাইন। অনলাইন অফলাইন মানে, অফলাইন মানে ফিজিক্যাল সেন্টার যেমন আমাদের এখানে রয়েছে, যারা আপনারা এখানে যারা শিলচর শহরের লোকাল আছেন, আপনারা এখানে এসে করতে পারেন। আর যারা শিলচর থেকে দেখা যাচ্ছে শহর থেকে প্রায় আজকে 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার ট্রাভেল করে এসেছেন, যাদের পক্ষে রেগুলার শিলচর আসা যাওয়া সম্ভব নয়, তাদের জন্য আমাদের অনলাইন প্রোগ্রামও রয়েছে। আপনি চাইলে বাড়িতে বসে শিখতে পারেন। আর এর জন্য আজকে গোটা ভারতবর্ষের প্রতি বছর মোর দ্যান 1 লাখ স্টুডেন্ট আমাদের ইনস্টিটিউটে এসে এই ধরনের পড়াশোনা করতে পারে। কারণ আমাদের সংস্থা এর উপরে বিভিন্ন রকম পড়াশোনা নিয়ে চলে এসেছে, যেগুলো প্রত্যেকটা টেকনিক্যাল এবং স্কিল বেসড পড়াশোনা, যেটা আপনার গ্র্যাজুয়েশন, আপনার বিটেক, আপনার গ্র্যাজুয়েশনের পাশাপাশি আপনার ভেতরে টেকনিক্যাল স্কিলকে অনেক লেভেলে ডেভেলপ করে দিচ্ছে, যেটা আগামী দিনে আপনার ফিউচারে একটা দারুণ লেভেলে বুঝতে দিতে পারে। কি বুঝতে হবে? লাস্টে আসছি। তাহলে বলতে কিছু পপুলার কোর্সেস, কারণ প্রচুর পড়াশোনা আমাদের কাছে রয়েছে, সবকটা পড়াশোনা এখন ডিটেলস নাম বলতে থেকে অনেক সময় চলে যাবে, রাইট? আমি জাস্ট কিছু পপুলার পড়াশোনার নাম বলছি। যেমন এই মুহূর্তে আমাদের কাছে অনলাইনের মধ্যে সব থেকে অ্যাক্রস ইন্ডিয়া সব থেকে ডিমান্ডফুল যে পড়াশোনা আমাদের কাছে রয়েছে, দ্যাট ইজ কল্ড স্মার্ট এআই, রাইট? স্মার্ট এআই বলে আমাদের কাছে একটা দুর্দান্ত পড়াশোনা রয়েছে, যেটা কমপ্লিটলি এআই বেসড পড়াশোনা। যারা আগামী দিন এআই নিয়ে ভাবনা চিন্তা করছো কিংবা করছেন, রাইট? যারা ভাবছেন যে এআই কে নিয়ে আমি ফিউচারে কিছু একটা করতে চাই, তাদের জন্য ফাটাফাটি পড়াশোনা আমাদের সঙ্গে লঞ্চ করে দিয়েছে স্মার্ট এআই। কন্টেন্ট, পুরো কন্টেন্ট আমি এখন দেখাবো না এখানে, বিকজ এটা সময় অনেক লেন্দি হয়ে যাবে। আপনি যার সাথে এসেছেন লাস্টে বসে প্রসপেক্টাস থেকে কন্টেন্টটা দেখে নেবেন, মানে এআই এর কি কি শেখানো হয় সেই কন্টেন্টটাকে লাস্টে করে শিখে নেবেন, বিকজ তাহলে এটা লেন্দি হয়ে যাবে, রাইট? এবং আরো একটা অনলাইনে পড়াশোনা রয়েছে, দ্যাট ইজ কল্ড স্মার্ট ওয়েব টেক, রাইট? স্মার্ট ওয়েব টেক বলে একটা দারুণ পড়াশোনা রয়েছে, রাইট? এটাও একটা বেশ ফাটাফাটি পড়াশোনা অল ওভার ইন্ডিয়া লেভেলে, যারা ডিজিটাল মার্কেটিংকে ফোকাস করে আগামী দিনে ফিউচার বানাতে চান তাদের উপর। এছাড়াও অফলাইনের উপর আমাদের বিভিন্ন পড়াশোনা আমাদের এখানে রয়েছে। স্মার্ট কমার্স বলে একটা ফাটাফাটি পড়াশোনা রয়েছে, যারা কমার্স এবং ব্যাংকিং লাইন থেকে মেইনলি ফোকাস করতে চান উইথ টেকনিক, রাইট? তাদের জন্য এটা রয়েছে। এবং আরো একটা কোর্স দ্যাট ইজ কল্ড ডিএফএ, রাইট? যেটা লোকাল আমাদের এখান থেকে শেখানো হয়, প্রচুর স্টুডেন্টদের কাছে ফার্স্ট চয়েস হয়ে গেছে। এই ধরনের বেশ কিছু পড়াশোনা আমাদের এখানে অফার করা হয়, যে পড়াশোনাগুলো করে আজকে স্টুডেন্টরা এখান থেকে একটা বেটার জায়গায় যেতে পারে। অনলাইন পড়াশোনা রয়েছে, অফলাইন রয়েছে, আপনার যেটা পছন্দ সেটা আপনি করতে পারেন। অবশ্যই এমন না যে চাইলেই করা যায়, তার জন্য কিছু সিলেকশন প্রসিডিওর রয়েছে। যারা সিলেক্ট হতে পারে তারা এই ধরনের পড়াশোনা করে এখান থেকে একটা কেরিয়ার বানাতে পারে। বারবার বলছি, আমাদের কাছে কোনো বেসিক এই ধরনের কোনো কোর্সেস আমরা অফার করি না, বিকজ আমাদের অপারেশনের মেইন অবজেক্টিভই একটা স্টুডেন্টকে সেই জিনিসটা অফার করা যেটা তার ফিউচারে কাজে লাগতে পারে, রাইট? এবার প্রশ্ন হচ্ছে, এই ধরনের পড়াশোনা করে লাভ কি হতে পারে, কি লাভ হবে, তাই না? সত্যি কোনো লাভ হবে? দেখুন, বেসিক্যালি দুখানা লাভ হতে পারে এই ধরনের পড়াশোনা করে। ফার্স্ট, আপনি আগামী দিন যখন যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার সঙ্গে আরো কয়েক হাজার কিংবা লক্ষ ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করবেন। এই কয়েক লক্ষ ফর্ম ফিল আপের মধ্যে কয়েক লক্ষ বায়োডাটার মাঝে আপনার বায়োডাটাতে যখন একটা এক্সট্রা প্রফেশনাল কোর্সের ডিগ্রি যুক্ত হবে, তখন ইন্টারভিউতে আপনি কিন্তু এক্সট্রা মাইলেজ পাবেন। কেন? বাকিরা 10, 12 গ্র্যাজুয়েশন, আপনি তার সঙ্গে একটা এক্সট্রা মাইলেজ পেয়েছেন, আপনার কাছে একটা এক্সট্রা কোয়ালিটি রয়েছে, যেটা ইন্টারভিউতে আপনাকে এক্সট্রা মাইলেজ দেবে। আর সেকেন্ড থিং, আজকে এই ঘরে বসে থাকা আমরা কেউ আজকে সেই জায়গায় বসে যেখানে গ্যারেন্টি দিয়ে বলতে পারবো স্যার আমি আগামী দিন অমুক গভর্নমেন্ট ওটা পেয়ে যাবো, হ্যাঁ কিনা? আজকে সেই জায়গায় নেই। এবার পেয়ে গেলে তো খুব ভালো কথা, কিন্তু যদি না পাই তাহলে সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে আমাদের লাইফে এখন কোনো সেকেন্ড অপশন বলে কিন্তু তৈরি হয়নি। আর এই ধরনের পড়াশোনা আপনার লাইফে একটা সেকেন্ড অপশন তৈরি করে দেবে, যেখান থেকে ইজিলি আপনি আগামী দিন নিজের পায়ে দাঁড়াতে পারবেন। ক্লিয়ার করতে পারো না? ভালো না?
হসপিটাল ক্লিয়ার করতে বললাম। ওকে, তো এটা হচ্ছে বিষয় এবং এই অবজেক্টিভটাকে মাথায় রেখে আমাদের সংস্থা প্রতি বছর গোটা ভারতবর্ষে কিছু মার্কেট ডিপেন্ডেবল প্রশ্নকে রিসার্চ করে নিয়ে আসে স্টুডেন্টদের জন্য, যে প্রশ্নগুলো পড়ে একটা স্টুডেন্ট আগামী দিনে একটা বেটার ফিউচার তৈরি করতে পারে। ক্লিয়ার? রাইট? তো এই জন্য এই ধরনের প্রশ্নকে আমাদের এখানে প্রমোট করা হয়। প্রশ্ন হচ্ছে একটা তো আপনাকে সলিউশন দিয়ে দিলাম যে লোকেশনে এই ধরনের প্রশ্ন করার জন্য আর আপনাকে গুয়াহাটি কিংবা কলকাতা কিংবা ব্যাঙ্গালোর যাওয়ার দরকার নেই, আপনি আপনার হোম টাউনে বসে শিখতে পারেন। রাইট? দ্বিতীয়ত আরেকটা প্রবলেম কি, প্রাইজিং, হ্যাঁ কি না? কারণ এই ধরনের টেকনিক্যাল প্রশ্ন যখন আমরা কথা বলি তখন স্বাভাবিক অর্থে আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে যে জিনিসটা চলে আসে, দাম তো মিনিমাম অনেক হবে, আর কিছু না অ্যাটলিস্ট 40,000 অ্যাবাভ তো হবেই, হ্যাঁ কি না? এবং আপনি আমাদের সময় আমাদের মতো যারা সর্বভারতীয় মানে অল ইন্ডিয়া লেভেল যে সমস্ত ইনস্টিটিউটে কাজ করছে, আপনি যে কোনো ইনস্টিটিউটে খোঁজ নিন, এই ধরনের পড়াশোনার কোর্স ফিস নট লেস দ্যান 30 or 40,000, এর নিচে নয়, এর উপরে। তাই বাট আমাদের সমস্যা এটাও দেখেছি যে ভারতবর্ষের প্রচুর মানুষের কাছে এই পরিমাণে ইকোনমিক্যাল ভলিউম নেই যে সে এত টাকা অ্যাফোর্ড করে একটা কোর্স করবে, যার জন্য অনেক স্টুডেন্ট চাইলেও করতে পারে না। তো আমাদের সংস্থা এখানেও একটা সলিউশন দুর্দান্ত লেভেলে নিয়ে এসেছে। আমাদের মিনিমাম কোর্স ফিস শুরু হয় 7,000 থেকে আপ টু 18,500 এর মধ্যে আমাদের সমস্ত কোর্সেস প্রোভাইড করা হয়। এর মধ্যে যাবতীয় যা যা কোর্স রয়েছে এর মধ্যে, এর বাইরে কিছু না। মানে ভেবে দেখুন যে অ্যামাউন্টে আজকে একটা ভালো স্মার্টফোন হয়, 7,000 করে স্মার্টফোন হয় কি, ভাঙা স্মার্টফোন হয় কি, তাও বলে হবে না, রাইট? বাট আজকে সেই অ্যামাউন্টে কেরিয়ারিস্টিক পড়াশোনা করার অপরচুনিটি আমাদের সমস্ত প্রোভাইড করছে। কেন? কারণ আমাদের অবজেক্টিভে আমরা একটু ডিফারেন্ট ভাবে নিয়ে কাজ করছি, যেহেতু প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছানো এবং এই ধরনের প্রফেশনাল কোর্সেসকে প্রোভাইড করা। আর এই জন্যই আজকে এই ধরনের পড়াশোনা এবং এই প্রাইজিং এর মধ্যে নিয়ে আসা, দ্যাট ইজ 7,000 থেকে ম্যাক্সিমাম 18,500 এর মধ্যে, এটা ভীষণ চ্যালেঞ্জিং যে অ্যাক্রস ইন্ডিয়া এই ধরনের প্রাইজিংকে মেনটেন করা। বাট আমাদের সমস্যা যেটা করছে এবং লাস্ট 25 বছরে সাকসেসফুলি করা ভারতবর্ষের কয়েক লক্ষ স্টুডেন্টকে পড়ানোর এক্সপিরিয়েন্স অলরেডি হোল্ড করতে পেরেছে। ক্লিয়ার করতে পারলাম? রাইট? তো ঠিক এইভাবে আমাদের সংস্থা লাস্ট 25 বছর ধরে গোটা ভারতবর্ষে একটা প্রপার কেরিয়ারের রাস্তা প্রোভাইড করছে। এটাই বলছে যেখান থেকে আপনি যে যে পড়াশোনা করছেন, আপনি গ্র্যাজুয়েশন হতে পারেন, আপনি কলেজে আপনি 11 হতে পারেন, 12 হতে পারেন, আপনি আপনার এক্সিস্টিং পড়াশোনার পাশাপাশি যদি এই ধরনের পড়াশোনা করে নিতে পারেন তাহলে আগামী দিন আপনার কাছে একটা ফাটাফাটি কেরিয়ারের অপশন দিয়ে তৈরি হতে পারে। রাইট? এরপর আমি আমার নেক্সট টপিকে কথা বলবো। ঠিক আছে, অলরেডি আপনাকে দেখালাম যে কীভাবে আমাদের সংস্থা গোটা ভারতবর্ষে কোয়ালিটি এডুকেশনকে প্রোভাইড করছে এই প্রজেক্টের মাধ্যমে। এরপর আমরা নেক্সট যে টপিক কথা বলতে নাম দিই হেলথ, তাই কি না? প্রয়োজন আছে টপিক কথা বলার? আছে? হ্যাঁ, ডেফিনেটলি আছে। বিকজ আজকে আমরা ছোট থেকে পড়ে বড় হয়েছিলাম হেলথ ইজ ওয়েলথ। ইয়েস অর নো? হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ। ঠিক আছে, আর সত্যি কথা বলতে স্বাস্থ্য নামক সম্পদের খেয়াল কতজন রাখতে পারে? প্রপার খেয়াল রাখতে পারি না। হ্যাঁ, আমরা খেয়াল রাখি যখন আমাদের সিমটমস আসে। হ্যাঁ, ডাক্তার বলেছে আপনার এই প্রবলেমটা কিন্তু দেখা দিয়েছে, এবার আপনি আমরা সিরিয়াস হয়ে যাই, ও এটা খাবো না, ওটা খাবো না, সকালে মর্নিং ওয়াক, তার আগে অবধি করবো। হ্যাঁ, এবং এর ফলে কি হচ্ছে স্বাস্থ্যের জায়গাটা আমরা ভীষণ করে পুরো। এবার আমি শুনে যেটা আপনাকে বললাম, আপনি ভালো জব করতে চান, আপনি ভালো অ্যাক্টর হতে চান, আপনি ভালো স্পোর্টসম্যান হতে চান, যা ইচ্ছাই আপনি হতে চান না কেন, আপনার স্বাস্থ্য যদি আপনার সঙ্গে সাথ না দেয় তাহলে কি আপনি সত্যি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন? কখনোই পসিবল না। তাহলে আমাকে স্বাস্থ্যের জায়গাটা ফোকাস করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে স্বাস্থ্য দিক থেকে আমরা কি কোন জায়গাটায় আছি এটা একটু দেখার দরকার রয়েছে। আমি কিছু ডিজিজের নাম বলছি যে ডিজিজগুলো হচ্ছে ভারতবর্ষে অনেকের ঘরে ঘরে রয়েছে, তাই সেই ডিজিজগুলো আজকে দিনকে দিন বাড়ছে এবং কোথায় আজকে বেঁচে পৌঁছে গেছে জাস্ট তারা একটা উদাহরণ আপনাকে দিই। যেমন আমরা যে ক্যান্সার নামক রোগের নাম শুনি, হ্যাঁ কিনা? ক্যান্সার আমরা নাম শুনেছি, প্রত্যেকে ক্যান্সার প্রচুর ঘরে ঘরে এখন শুনছি, হ্যাঁ কিনা? ছোটবেলায় কম শুনতাম, এখন বেশি শুনছি, আগামী আরো বেশি শুনবো। এর পিছনে কারণগুলিকে পরে আসছি। আজকে বলছে 2000 প্লাস প্রতিদিন মানুষ মারা যায় এই ধরনের রোগে, 2000, রাইট? ক্যান্সারের মতো মারা যায়, রাইট? এছাড়া কি হচ্ছে সুগার, এখন খুব কমন রোগ, ঘরে ঘরে রোগ হয়ে গেছে, রাইট? প্রতিদিন ভারতবর্ষে 5000 প্লাস মানুষের ডেথ হয় এই সুগারের মাধ্যমে। সিভিডি, কার্ডিওভাস্কুলার ডিজিজ, তাই হার্ট রেটের সমস্যায় প্রতিদিন 3000 মানুষ প্লাস আমাদের ইনকাম করতে পারে। যে বিজনেসটা করার জন্য আপনাকে 1% ইনভেস্ট করতে হবে, আর আপনার প্রফিট মার্জিন যদি আপনি বলেন মিনিমাম 25% থেকে আপ টু 80% অবধি আপনি মার্জিন প্রফিট করতে পারেন। এবার আপনার মনে কোনো প্রশ্ন আসতে পারে, স্যার আমাকে তাহলে এই প্রোডাক্ট মানে কারো ভালো লেগে গেছে না? সরি, আপনাকে এটা করতে হবে, আপনি যদি এটা করতে দেন আপনার কাজ হবে না। এই কথাটাই পুরো প্রোডাক্টের যে কথাগুলো বললাম, যে কতগুলো কথাগুলো বললাম, সেগুলো আমরা কারোর মুখ থেকে দিয়ে দিই না। আমাদের একটা কনসেপ্ট রয়েছে, তাই যেখানে আমরা সবাই একটা মানুষকে আমরা চেক আপ করি, আমাদের নির্দিষ্ট কিছু বেসিক কিছু চেক আপগুলো হয়, সেগুলো তার একটা মানুষকে আমরা চেক আপ করা হয়, দেন তার রিপোর্ট অনুযায়ী তার প্রবলেমগুলোকে অ্যানালাইসিস করা হয়, তারপর তাকে রেগুলার ডায়েট চার্ট, তার প্রতিদিনের ডায়েট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সুপারফুড তাকে সাজেস্ট করা হয়, তার প্রবলেমকে দেখে তার হেলথকে বুঝে, রাইট? সব কিছু সবার জন্য নয়, এবং এই কাজটা ইনিশিয়াল লেভেলে আপনি করতে পারবেন না, কারণ আপনি এখানে নতুন তাই, রাইট? তার জন্য এখানকার কোনো না কোনো সিনিয়র এক্সপিরিয়েন্স স্যার অথবা ম্যাডাম আপনাকে এই কাজের জন্য হেল্প করে দেবে, এবং এই কাজটা করে শুরুতে শিখতে শিখতে এখানকার স্যার ম্যাডামদের হেল্প দিয়ে শিখতে শিখতে প্রচুর স্টুডেন্ট এখানে পিছনেই রয়েছে যারা পার মান্থ এখান থেকে 7 to 10,000 তারা আর্ন করছে পড়াশোনা করতে করতে, এটা তারা আর্ন করছে। কেন? কারণ আজকের মার্কেটে হেলথের কন্ডিশন ভীষণ খারাপ, আজকে ঘরে ঘরে হেলথের ইস্যুস রয়েছে কিন্তু সলিউশন নেই, আপনি সেই সলিউশন দেওয়ার কাজটা করছেন। এবার অনেকে মনে মনে ভাবছে
স্যার আমি প্রোডাক্ট দেবো, এটাই কি কাজ? ইয়েস, এটাই কাজ, রাইট। বাট আপনি ভেবে দেখুন এখান থেকে যে সমস্ত ছেলেমেয়েরা এই কাজটা করছে তারা সোসাইটির জন্য কত নোবেল ওয়ার্ক করছে। আমরা যখন টিভি খুলি তখন থেকে বড় বড় সেলিব্রিটি কোটি কোটি টাকার মালিক নির্লজ্জের মতো টিভিতে এসে দাদুর অ্যাড দিচ্ছে, বিমলের তিরঙ্গার অ্যাড দিচ্ছে, বলছে বলো যুবা কেসি, হ্যাঁ কি না? আমরাও টিভিতে আমরা দেখছি, কি না? এদিকে তারা নিজেরা খায় না। বড় বড় ইন্ডিয়ান ক্রিকেটার তারা ক্রিকেট খেলে কেরিয়ার বানিয়েছে, আজকে টিভির পর্দায় এসে আমাকে আপনাকে বলছে ড্রিম ইলেভেন টিম বানিয়েছেন তো আমিও গিয়ে সত্যিতে টিমটা বানানো চলে, টিমটা বানিয়ে দিই। মানে অ্যাকচুয়ালি আমাকে আপনাকে জুয়ো খেলতে তারা কি করছে, পুশ করছে, রাইট। সেখানে থেকে আমাদের এই প্রজেক্টের 17, 18, 19, 20, 21, 22 বছরের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, সিনিয়রদের কথা বাদই দিলাম, যারা স্টুডেন্ট, কেউ ফার্স্ট ইয়ার পরে, কেউ সেকেন্ড ইয়ার পরে, তারা পড়াশোনা সবকিছু করে ফ্রি সময়কে সোসাইটিতে হেলথ নিয়ে কাজ করে তারা নিজেরা আর্ন করছে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রচুর মানুষকে সুস্থ হওয়ার একটা রাস্তা দেখাচ্ছে। তো যেটা সোসাইটির জন্য ভালো করছে না, ভালো করছে। তো এই কাজটা এখান থেকে তারা করতে পারে, কিভাবে করবে তার জন্য ইনিশিয়াল লেভেলে আপনাকে এখান থেকে হেল্প করে দেবো এখানকার সিনিয়ররা। তো এটা একটা কাজ আপনি এখান থেকে আর্ন করতে পারেন, এই প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ করে, হেলথ নিয়ে কাজ করে এখান থেকে মার্কেটে কাজ করতে পারেন। এরপর আমাদের আরও একটা কাজ হচ্ছে দ্যাট ইজ কল্ড টিম ওয়ার্ক, রাইট। কি কাজ হচ্ছে? টিম ওয়ার্ক। কারণ আজ অব্দি পৃথিবীতে যত বড় কিছু হচ্ছে সমস্ত কিছু একা একা হচ্ছে না, টিম ওয়ার্কের মাধ্যমে হচ্ছে। সমস্ত কিছু আপনি যে কোনো একটা কাজ দেখুন, আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়েছে, একা না টিম বানিয়ে, আজকে যে কোনো বড় বড় ফিল্ম কিছুদিন আগে কান্তারা চ্যাপ্টার 1 এলো, আপনারা হয়তো অনেকে দেখেছেন, একই না? ভীষণ পপুলার। আচ্ছা সবকিছু কি রোহিত স্যার টেকা করে? যদিও ফিল্ম ডিরেক্টর, মেইন ডিরেক্টর সবই উনি, বাট স্টিল সবটাই কি টেকা করেছেন নাকি ওটা টিম এফর্ট, টিম, নাকি না? একটা অসাধারণ টিম অসাধারণ কাজ করেছে, তার জন্য ওয়ার্ল্ড ওয়াইড মুভিটা এত প্রশংসিত হচ্ছে। এই যে সব, তাহলে আপনি ভেবে দেখুন ছোট থেকে বড় পৃথিবীতে যত বড় কাজ আমরা দেখি সমস্ত কিছু কিসের মধ্যে হয়? টিম বানিয়ে হয়। কিন্তু মুশকিল হলো আমরা জীবনে টিম বানানোর অপরচুনিটি পাই কি? আপনি দেখবেন সারা জীবন আমরা খুব কমই টিম বানানোর সুযোগ পাই, নাকি না? এবং বানাতে পারি না বলে জীবন জায়গা থেকে শুরু করে ঘুরে গিয়ে সেখানে এসে দাঁড়িয়ে থাকি, তার বাইরে কিছু করতে পারি। বাট কিছু মানুষ যারা টিম বানিয়ে আর্ন করে তারা জীবনে একটা ফাটাফাটি জায়গায় পৌঁছে যায়। কেন হয়? এই পার্থক্যটা কেন হয় সেগুলো আপনাকে জাস্ট একটু আমি দেখিয়ে দিই। আমরা যারা সাধারণ মানুষ আমরা রোজগার করি তো, তাই কি না? আমাদের বাড়িতে গার্জেনরা রোজগার করেন, কি করেন? আইদার চাকরি করেন অথবা ছোটখাটো কোনো বিজনেস করছেন কিংবা কোনো ডেইলি ওয়ার্ক করছেন, কিছু না কিছু করছেন। সেখানে কিভাবে আর্ন করছেন? দেখুন একা মানুষ পার ডে 10 ঘন্টা কাজ করছেন, নাকি না? এই তো কাজ। আমি যে কোনো কাজ করি না 10 ঘন্টা বেশি কি এফোর্ট দিতে পারি? 10 ঘন্টা। মাসে হাইয়েস্ট কতদিন কাজ করা যায়? ম্যাক্সিমাম 30 দিন, তার বেশি তো নয়, হ্যাঁ কি না? তার মানে আমরা যে কোনো কাজ করি না কেন সেখানে ম্যাক্সিমাম আমরা গোটা মাসে 300 আওয়ার্স মানে 300 ঘন্টার বেশি এফোর্ট দিতে পারি কি? 300 ঘন্টা দিই, তাই কি না? আপনি জব করুন, অনেক বড় লেভেলে জব করুন, অ্যাভারেজ করুন, ছোট করুন, বিজনেস করুন, হোয়াট এভার, আপনি যা ইচ্ছে করুন, আপনি 300 ঘন্টার বেশি পরিশ্রম করতে পারবেন না কোনো জায়গায়। আর এই 300 ঘন্টার বিনিময়ে আপনি অ্যাকচুয়ালি মাসের শেষে স্যালারিটা পান, ইয়েস অর নো, নাকি না? এবং এর সঙ্গে আরেকটা ফ্যাক্টর থাকে, দ্যাটস আপনার কোয়ালিফিকেশন। এবার আজকে ধরুন ভাই নাম কি আপনার? মনীষ। ওকে, আমি বললাম মনীষ আজকে এখানে এসেছে, এখান থেকে বাড়িতে গেল, বাড়িতে গিয়ে দেখলো ওর মধ্যে একটা 10-15 হাজার টাকা জবের অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে। খুশি হবে তো হবে না মনীষ ভাই? অবভিয়াসলি খুশি হবে। মনীষ ভীষণ খুশি, মারা লোককে মিষ্টি মিষ্টি খাইয়ে দিল, খুব ভালো কথা। মনীষ বাড়ি থেকে কে আছেন? বাবা মা, তুমি, ভাই বোন, ওকে তুমি বড়, ওকে তাহলে প্রচুর রেসপন্সিবিলিটি, খুব ভালো কথা। তাহলে 50,000 এর মোটামুটি জব যদি তুমি পেয়ে যাও তাহলে খুশি হবে কি হবে না? ওকে, মনীষ আজকে বাড়ি গিয়ে, আপনারা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, মনীষ আজকে বাড়ি গিয়ে 50,000 টাকা জব পেয়ে গেল, খুশি তো মনীষ? আপনারা পেলে আপনারাও খুশি হবে। এবং মনীষকে তাহলে কাল থেকে কি করতে হবে? মনীষ একা মানুষ, পার ডে 10 ঘন্টা করে কাজ করবে, মাসে ম্যাক্সিমাম 30 দিন, যদি 30 দিন হবে না 26 দিন হবে, আমি কিভাবে সুবিধা 30 দিন লিখেছি, 30 দিন মানে গোটা মাসে মনীষ 300 ঘন্টার এফোর্ট ওর যে কোম্পানি জব পেয়েছে সেখানে দেবে, এবং সেখান থেকে লাস্টে মাসের শেষে একটা স্যালারি নিয়েও বাড়িতে আসবে হাসি মুখে, ইয়েস অর নো? এটাই ফ্যাক্টর। এবার মনীষ এখন বাড়িতে এখন সব কিছু মেনটেন তোমার কে করে? তুমি না বাবা মা? বাবা মা। আচ্ছা মনীষ আজকে জব পেলে আজ থেকে কিছু বছর বাদে ওর বাবা মা সব কিছু মেনটেন তাকে করতে হবে মনীষকে। তখন মনীষ রিয়েলাইজ করবে 300 ঘন্টা এফোর্ট দিয়ে যে স্যালারিটাও পাচ্ছিল সেটা যথেষ্ট নয় ফ্যামিলিটাকে মেনটেন করার জন্য। কি করবে? রোজগার বাড়াতে হবে। এবার আমি শুরুতে বললাম যে কোনো মানুষের রোজগার নির্ভর করে দুটো ফ্যাক্টরের উপরে, একটা তার যোগ্যতা আর একটা হচ্ছে তার পরিশ্রম। এবার মনীষের বয়স হয়ে গেছে 30, মনীষ কি নতুন করে কলেজে গিয়ে আমার নতুন করে ডিগ্রি দিতে পারবে? কারণ শেখার একটা বয়স থাকে, তারপরে আমরা চাইলেও আর পারি না। আমি যদি কেউ কলেজে নিয়ে যায় আমি আর শিখতে পারবো বিকজ মেন্টালিটি নেই আছে, তাই কি না? তাহলে তাহলে মনীষকে কি বাড়াতে হবে? সময়। খুব ভালো কথা, মনীষ সময় বাড়াবে। মনীষ মাসে 30 দিনের বেশি কাজ করা যায়, তাহলে কি বাড়ানো যেতে পারে? 10 ঘন্টা, হ্যাঁ কিনা? আজকের মার্কেট আপনাকে আমি বলে দিই, আপনার অনেক বলছে 10 ঘন্টা বেশি সময় হয়, হ্যাঁ হয়। আমার প্রচুর পরিচিত মানুষ রয়েছে, আমি তাদেরকে ব্যক্তিগত চিনি কোনো কোনো সোর্সে, তাই তারা সারাদিন কলকাতার বিভিন্ন প্রাইভেট কোম্পানি চাকরি করে, রাতে এসে সাইকেল বাইক নিয়ে জোম্যাটো সুইগির ডেলিভারি বয়ের কাজ করে এক্সট্রা ইনকামের জন্য। তাই আমি বললাম ভগবান না করুন মনীষের যেমন দিন আসুক, বাট স্টিল মনীষের 10 ঘন্টায় রোজগার হচ্ছে না, মনীষ কি করবে? রোজগার বাড়বে তো? চলো 10 ঘন্টা জায়গায় মনীষ কত ঘন্টা কাজ করলো? 12 ঘন্টা ওভার টাইম করা শুরু করলো, একটু হলো স্যালারি বাড়লো, খুব ভালো কথা। তাহলে মনীষের এবার সব কিছু মোটামুটি মেনটেন হলো। মনীষ এখন সিঙ্গেল লাইফে, চাকরি বাকরি পেলে ডাবল হবে, ডাবল থেকে ট্রিপলও হবে কয়েক মাস পরে, সেখানে প্রতিদিন নিয়ম, খুব ভালো কথা।
তখন মনীষ রিয়েলাইজ করলে এবার 12 ঘন্টার এফর্টেও পরিবার চলছে না, কি করবে? কি করবে? 12 ঘন্টা কাজ করে যে স্যালারিটা আনছিল সেটা দিয়ে পরিবার চলছে না, রোজগার বাড়াতে হবে তো, কারণ পরিবার বড় হয়ে গেছে, আগে শুধু বাবা মা, এখন নিজেও বাবা হয়ে গেছে, তাহলে পরিবার বড় হয়ে গেছে, হ্যাঁ কি না? তাহলে রোজগার বাড়াতে হবে। তখন মনীষ এবার কত ঘন্টা? 12 ঘন্টা থেকে 16 ঘন্টা এফর্ট দেওয়া শুরু করবে। ভাবুন ভালো করে প্র্যাকটিক্যালি। কিছুদিন বাদে তাতেও হচ্ছে না, কারণ ছোট বাচ্চা যখন ছোট ছিল হাগিস পড়তো, এখন বড় হয়ে গেছে, ভালো স্কুলে পড়ছে, খরচ ভালো না বলতো, তাহলে মনীষকে রোজগার আরো বাড়াতে হবে তো। তখন মনীষ রিয়েলাইজ করলো না এবার 16 ঘন্টা হচ্ছে না, কি করবে ভাই? আরো বেশি করবে, 24 ঘন্টা করবে, তাই কি না? এরপরে না, এরপরে আর সম্ভব না, তাই কি না? যদিও এই কথাটা শুনে যদি মনীষ এই কাজটা করে ফেলে, তাহলে মনীষের বাড়িতে সুন্দর যে ছবিটা রয়েছে তাহলে দুদিন বাদে রজনীগন্ধা মালা ঝুলবে, তাই কি না? কারণ 24 ঘন্টা কাজে আমরা কাজ করতে পারবো না, উই আর হিউম্যান বিংস না, আমরা রোবট নই যে 24 ঘন্টা কাজ করবো, মেশিনস নই, তাই না? তার মানে আমার বড় অবজেক্টিভ কোথাও না কোথাও গিয়ে এই পার ডে এফর্টের পরিমাণটাও তো লিমিটেড, তাই কি না? আমরা ভেবে দেখো 10-12 ঘন্টা বেশি তো এফর্ট দিতে পারি না, তার মানে এই 10 ঘন্টা সময়টা ফিক্সড, ইয়েস অর নো? আমি বলতে পারছি না, বলতে পারবো আমি কথা। আর 30 দিন তো অলরেডি ফিক্স ছিল, তার মানে গোটা মাসে 300 ঘন্টা এফর্টটা ফিক্স না লিমিটেড? ফিক্স। তাহলে আমার স্যালারি কিংবা রোজগার সেটা আসছিল সেটা ফিক্স না লিমিটেড? সেটাও ফিক্স, নাকি না? অবভিয়াসলি এটাও ফিক্স, কারণ আমার পরিশ্রম ফিক্স হলে উপার্জনও ফিক্স তো, তাই কি না? আমার পরিশ্রম ফিক্স, যোগ্যতাও ফিক্স, তাহলে উপার্জনও ফিক্স, মুখ থেকে স্যালারি বাড়াবে না, তাই কি না? এবার আপনি মনে মনে ভাবুন তাহলে আপনার খরচটা ফিক্স না লিমিটেড? আনলিমিটেড। আর স্বপ্ন ये दिल मांगे मोर, ওটা আরো বেশি আনলিমিটেড, তাই কি না? তার মানে আপনার রোজগার ফিক্স, খরচ প্রতিনিয়ত বাড়ছে, স্বপ্ন কত সাইডে রাখলাম, ব্যালেন্স রাখা পসিবল নো। আর আজকে আপনি এই জন্য যে কোনো মধ্যবিত্ত বাড়িতে চলে যান, তাই আর কিছু থাকুক না থাকুক লোন একটা শূন্য জমি পরিবারে 1টা 2টো 3টে 4টে লোন চলছে, তাই কি না? কারণ খরচ ফিক্স, এই রোজগার ফিক্স, খরচ তো বাড়ছে, তার সঙ্গে হঠাৎ করে কোনো আননেসেসারি প্রয়োজন চলে এলে লোন নিয়ে সেটাকে মেনটেন করতে হয়, প্রতি মাসে ইএমআই দিতে হচ্ছে, তাই কি না? এটা হয়ে গেছে কনসেপ্ট, তাই কি না? আর তার জন্য জীবন আমাদের শুরু হচ্ছে এত বড় স্বপ্ন থেকে, এতটা লাইফ এইটুকু পূরণ হচ্ছে, আর বাকিটা কি যাচ্ছে? স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ। কোথায় করি না বলুন। কদিন আগে পুজো গেল, শপিং করেছো মনের মতো করা হয়, নাকি না? কারণ মনের মতো শপিং করতে যেটা লাগে সেটা কোথাও না কোথাও হয় না। আমার মনে আছে ছোটবেলায় যখন শপিং করতে যেতাম আগে, রাইট, যখন আমিও স্টুডেন্ট ছিলাম, ফ্যামিলিতে বাবারও ডিপেন্ডেন্ট, শপিং করতে যেতাম, সৌবে মানে মলে ঢুকছি সবার আগে চোখ একটা সেট হয়ে গেল, উফ কি ফাটাফাটি ড্রেস ভাই, তাই কি না? এটা তো করলে পাক্কা আমাকে ঋত্বিক রোশন লাগবে, এটা মনে মনে ভেবে নিয়েছি, ইমেজিন করে দিয়েছি, কারণ ইমেজিনেশনের তো কোনো লিমিটেশন। এবার শোরুমে চলে গেছি, শোরুমে গিয়ে সবাই কি করেছি? কাপড়ে হাত দিয়েছি, দ্বিতীয় হাতটা কিছু দিয়েছি, প্রাইস ট্যাগ, ভাই দামটা কত, আর দামটা দেখার পর ওখানে একটা ছোটখাটো হার্ট অ্যাটাক খেয়ে গেছে, এবং মনে মনে বুঝিয়েছি এটাই তেরা অকাল সে বাহার, এবং ওটা ওখানে রেখে দিয়েছি, এবং বাবা বলছে বাবা ওই লোকাল বাজার থেকে কিনে নেবো, হ্যাঁ কি না? এবং ওটা দিয়ে নিজেকে মনে মনে মানিয়ে নিয়েছে, আরে ভাই ঋত্বিক রোশন না লাগুক, রাজপাল এরা তো লাগবে, ওটাই যথেষ্ট, হ্যাঁ কি না? এরকম হয় কি হয় না? হয় কি হয় না? মেয়েদের ক্ষেত্রে এরকম প্রচুরবার হয়, হ্যাঁ কি না? প্রচুরবার হয়। আচ্ছা আপনারা উর্দু পড়তে পারেন? উর্দু ঠিক আছে, উর্দু পড়তে পারো তুমি, ভেরি গুড। নিয়ম কি? উল্টো, লেফট টু রাইট, হ্যাঁ কি না? আমাদের বেঙ্গলি, হিন্দি, ইংলিশ রাইট লেফট, রাইট আপনার লেফট টু রাইট যায়, উর্দু রাইট টু লেফট, মানে রিভার্সে আসে, তাই না? এই ঘরে বসে থাকা প্রত্যেকে আমরা উর্দু বলি, অন্তত না বললে উর্দু প্রসেসটা ফলোই করি। কোথায় জানেন? কদিন আগে বুঝে গেল না, খেতে গেছে রেস্টুরেন্টে যখন খেতে গেছি, আমরা মেনু কার্ড দেখেছি না, ওয়েটার দেখতে এরকম ছিল, বাঁ দিকে লেখা ছিল খাবারের নাম, ডান দিকে লেখা ছিল খাবারের দাম, বুকে হাত রেখে বলা হয় সবার কাছে চোখ কোথায় গেছিল, নামে না দামে? দামে রিভার্স করেছিলাম উর্দু, 1000 টাকা খাবারের দাম, নামও পড়িনি ভুল করে, তাই কি না? চিকেন, মাটন, অক্টোপাস কি ছিল ভাই, দরকার নেই টাকা, তাই কি না? 800 ছেড়ে দিলাম, 700 না, 200 না, 100, একটু অক্সিজেন পেয়েছি, চলো দেখি কি খাবার রয়েছে, দেখি দু একটা আইটেমই রয়েছে, নুডলস রয়েছে, তাই কি না? মিনি রোল রয়েছে, এটাই অর্ডার করতে হবে, তাই কি না? এবং এই কম্প্রোমাইজটা সবসময় করি, কেন করি? শুনতে মজা লাগতে পারে, বাট ইটস রিয়েলিটি, এটা সবসময় সেই ছোট থেকে শুরু হয়ে গেছে। কেন? এটা আমাদের দোষ নয়, আমাদের বাবা মায়ের দোষ নয়, সোর্স অফ ইনকাম কনসেপ্টের দোষ, তাই কি? আমার মনে হয় ছোট যখন এইটুকু ছিলাম, বাবার সঙ্গে হাত ধরে গেছিলাম একটা খেলনার দোকানে, আর জানি না কি হবে, দোকানে সবথেকে কস্টলি খেলনার প্রতি চোখ সেট হয়ে গেছিল, বাবাকে জিদ করেছিলাম, বাবা বাবা ওই খেলনাটাই লাগবে। বাবা দোকানদারের সঙ্গে ফিস করে কি বলেছিল জানি না, তারপর আমার কানে কানে বলেছিল, আবু একটা কথা বলি, ওই খেলনাটা কিনতে নেই, ওদের জুজু আছে। এবার আমি অরিজিৎ তখন ছোট ছিলাম, আমি তখন সত্যি বিশ্বাস করতাম যে পৃথিবীতে জুজু বলে কিছু এক্সিস্ট করে, আমি বলতাম সত্যি জুজু আছে, ওরা কিনবো না, বাড়ি চলে এসেছিলাম। এবার যখন বড় হলাম তখন বুঝলাম যে জুজুটা আসলে খেলনাই ছিল না, ছিল বাবার পকেটে, তাই কি না? আমার পকেটে লিমিটেড ইনকাম ছিল, তার জন্য নিজের ছেলেকে মিথ্যে বলতে হয়েছিল এবং বলতে হয়, কারণ কোথাও না কোথাও স্যালারিটা ফিক্সড,
গোটা মাসের খরচ সবকিছু লিমিটেড ভাবে করতে হয়, তাই না? যারা মেনটেন করেন ফ্যামিলি তারা জানে যে এর মধ্যে সবকিছু মেনটেন করা আজকের এই কস্টলি যুগে, তাই না, কতটা টাফ। কারণ আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, প্রতিনিয়ত আর কিছু পান না পান আপনার সঙ্গে খরচ করার 101টা রাস্তা রয়েছে, তাই না? আপনি ইনস্টাগ্রাম খুলছেন, আপনার বন্ধুটি দারুণ ড্রেস পরে ছবি দিয়েছে, আপনার মনে ইচ্ছা যাচ্ছে। আপনি ফেসবুক খুলছেন, এখানে হঠাৎ করে ছবি দেখছেন, আপনার বন্ধু আইফোনের লেটেস্ট ভার্সন কিনে নিয়েছে, আপনার মনে আশা যাচ্ছে, তাই না? প্রতি মুহূর্তে আসা জাগে, প্রতি মুহূর্তে আশাকে মারতে হয়, কারণ সোর্স অফ ইনকামটা ফিক্স তাই এ সর্ব। এবার আপনি বলবেন তাহলে স্যার, তাহলে যারা দারুণ লেভেলে রোজগার করে তারা কি করে? তারা কোনো রকেট সায়েন্সকে অ্যাপ্লাই করে? কোনো রকেট সায়েন্স নেই, সেখানে তারা একটা বেসিক জিনিসকে অ্যাপ্লাই করে, যেটাকে বলা হচ্ছে সায়েন্সের ভাষায় টাইম কম্পাউন্ডিং সায়েন্স। কি বলা হচ্ছে? TCS, টাইম কম্পাউন্ডিং সায়েন্স, টাটা কনসালটেন্সি সার্ভিস, এই টাইম কম্পাউন্ডিং সায়েন্স। কি রয়েছে এটার ভেতরে? দেখি কিছু না, যারা পৃথিবীর প্রত্যেকটা বড় বড় ব্যক্তিত্বরা যে সায়েন্সটাকে অ্যাপ্লাই করে এটাকেই বলা হয় টাইম কম্পাউন্ডিং সায়েন্স। কি রয়েছে? ধরুন টাটা, আম্বানি, আদানি, এরা কি করছে? ধরুন টাটা তার ইন্ডাস্ট্রিতে 10,000 এমপ্লয়িকে কাজে লাগিয়েছে, যদিও এর থেকে আর অনেক বেশি লোক টাটাতে কাজ করে, মানে আমি 10,000 একটা ফিগার ধরলাম, রাইট? আচ্ছা, প্রত্যেকদিন দিনে 8 ঘন্টা করে কাজ করে, তাহলে প্রতিদিন কত ঘন্টা কাজ হয়? 80,000 আওয়ার্স, 80,000 ঘন্টা। আচ্ছা বলছি, 10,000 এমপ্লয়ি 80,000 ঘন্টা কাজটা কার জন্য করছে? নিজে না মালিকের জন্য? যদিও তারা ভাবে নিজের জন্য করছি, বাট আলটিমেটলি হয় কার? তার জন্য মালিকের প্রফিটের গ্রাফ প্রতিনিয়ত বাড়ছে, এমপ্লয়ির স্যালারি যা ছিল তাই আছে, তাই কি না? এই যে কিছুদিন আগে, আজ থেকে আপনারা হয়তো জানবেন, বছর 10 আগে টাটার পার্সোনাল ভেহিকেল, যেগুলো মার্কেট এখন খুব রমরমা, মার্কেটে সেরকম অ্যাসার কিছু ছিল না, তাই কি না? নেক্সন ফেক্সন থেকে শুরু করলো, এখন টাটার গাড়ি মার্কেটে এখন টপ, তাই কি না? আচ্ছা, এই যে টাটার যে নতুন নতুন গাড়িগুলো ডিজাইনিং, তার মার্কেটিং, এগুলো কি টাটার মাথা থেকে বেরোয় নাকি কোনো না কোনো এমপ্লয়ির মাথা থেকে বেরোয়? ইঞ্জিনিয়ার, মার্কেটিং এক্সপার্ট, তাদের মাথা থেকে বেরোচ্ছে। কিন্তু গাড়িগুলো যখন মার্কেটে বিক্রি হচ্ছে, তার যে সেলস গ্রাফ বাড়ছে, প্রফিট গ্রাফ বাড়ছে, কার বাড়ছে? এমপ্লয়ি না টাটা? তার মানে এই প্রত্যেকটা মানুষ যে পরিশ্রমটা করছে তার কার জন্য? নিজের জন্য না। এটা এখানে কি হচ্ছে? এটা একটা বেসিক জিনিস হচ্ছে, এটা হচ্ছে others people time, others people effort and others people skill। অন্য লোকের পরিশ্রম, সময়, দক্ষতা যারা নিজের কাজে লাগাতে পেরেছে তারাই জীবনে বড় হয়েছে। এটা কিছুই নয়, এটা একটা টিম ওয়ার্ক মাত্র, আর কিছু না। আর এটাই বেনিফিট টিম ওয়ার্কের, যেখানে আপনি একা না হয়ে আপনি যখন অনেককে নিয়ে কাজ করবেন, আপনি অন্যের সময়কে নিজের কাজে লাগাতে পারবেন, তখন আপনি জীবনে বড় হতে পারবেন। আর ভেবে দেখুন, পৃথিবীর প্রত্যেকটা বড় মানুষ এই অন্যের সময়কে কাজে লাগিয়ে বড় হয়েছে। এবার অনেকে মনে হয় ভাবতে চায়, কি বলে, সব তো বুঝলাম, এটাও ঠিক, কিন্তু আমার পক্ষে তো টাটা আম্বানির মতো বড় বড় ইন্ডাস্ট্রি ওপেন করা পসিবল নয়। তাহলে এটা শুনে আমি কি করব? ইয়েস অর নো? আমাদের সংস্থা বলছে হ্যাঁ এটা সম্ভব নয়, ঠিক কথা, কিন্তু যদি আপনি চান তাহলে এই সায়েন্সটাকে আপনি আপনার নিজের কাজে অ্যাপ্লাই করতে পারেন। আপনি নিজের কাজে অ্যাপ্লাই করে এখান থেকে দুর্দান্ত লেভেলের একটা ইনকাম করতে পারেন, যদি আপনি চান। আপনার যদি সেই ইচ্ছে থাকে যে আমি টাইম কম্পাউন্ডিং সায়েন্স কিংবা টিম ওয়ার্ককে নিজের জন্য কাজে লাগাতে চাই, আপনি এখান থেকে এটা ইজিলি করতে পারেন। কি করতে পারেন? একটা বেসিক কাজ করতে হবে, যেটাকে আমরা বলি রেকমেন্ডেশন। রেকমেন্ড মানে কি? ভালো জিনিসকে ভালো বলা। যেমন আপনাকে শুরুতে বললাম আমার বাড়ি এখানে, আমার বাড়ি কলকাতায়, তো ডেফিনেটলি আমি শিলচরে নতুন, আমি যদি আপনাকে বলি ভাই এখানে শিলচরে ভালো মিষ্টি দোকানের নাম বলো, কি বলবে? কোন দোকানটা ভালো? তুমি শিলচরে থাকো, লোকাল কি আছে? লোকাল শিলচরে এনিওয়ান? লোকাল তুমি? ওকে, শিলচরে ভালো মিষ্টি দোকানের নাম বলো। পারাস। হ্যাঁ, পারাস। ওকে, পারাস ভালো মিষ্টি পাওয়া যায়? রিয়েলি? ওকে, চলো। আমি তোমাদের এখানে মিষ্টি খাই না, আমি ধরো আজকে কালকে আমার বাড়ি ফ্রেন্ড রয়েছে, বাড়ি যাবো, তো আমি বাড়ি আসার সময় শিলচর থেকে মিষ্টি নেবো, কথা বলছি, আমি মিষ্টি নিয়ে বাড়ি যাবো, 1,000 টাকা মিষ্টি নিলাম, কি বাড়ি চলে যাবো। আচ্ছা, এই পারাস দোকানে 1,000 টাকা সেলটা কার জন্য হবে? মালিকের জন্য, আমার জন্য না ওই ভাইটার জন্য? খুব ভালো করে বলুন। আমার জন্য? মালিকের জন্য? ওর জন্য, তাই না? সব থেকে বড় ক্রেডিট ওর কাছে গেল, বিকজ ও আমাকে নামটা রেকমেন্ড করলো, তাই না? ও পারাসের থেকে অন্য কিছু বলতে পারতো, শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার করতাম, সেখানে যেতাম, কারণ আমার যেহেতু কোনো নাম ছিল। তার মানে এই কাজটা ও করে ওই দোকানকে একটা ইনকাম বাড়িয়ে দিল। এবং ভেবে দেখুন, এইভাবে আমরা ছোট থেকে এখন অব্দি কত জিনিসকে রেকমেন্ড করেছি, তাই না? আমি একটা ভালো সায়েন্সের দিকে লেগে করেছি, নাম্বারটা একটু সায়েন্সে ভালো এসেছে, বন্ধু আমাকে বলছে ভাই কার কাছে করছি, অমুক টিচার আই চলে, ও এলো, সাথে আরো ভয় মিললো, ব্যাচে স্যার আগে আমাকে নিয়ে পড়তে, এখন ঘরে জায়গা দেয় না, তাহলে স্যারের ইনকাম বেড়ে গেল। তো কার জন্য বাড়লো? আমার রেকমেন্ডেশনের জন্য বাড়লো। আমাকে এক মাসে ফ্রিতে পড়িয়েছে না, তাই না? বন্ধু মোবাইলে আমার বলছে ভাই কোন মোবাইলটা নিলে ভালো হয় বলতো, আমার বাজেট এত টাকা, আমরা যখন সাজেস্ট করছি ভাই অমুক ব্র্যান্ডটা নিয়ে হেভি মার্কেটে এখন চলছে, এতে হয়তো বন্ধু গিয়ে ওই ব্র্যান্ডের মোবাইলটা কিনে নিল, তাতে আমার কিছু হলো না, তাই না? শুধু বন্ধু কিনলো না, বন্ধু আমার গার্লফ্রেন্ড কিন্তু ওই ব্র্যান্ডের মোবাইলটা কিনলো, আমার যা তোমারও তাই, তাই না? তাতেও কি ওই ব্র্যান্ড আমাকে কিছু দিল? তার মানে আমরা ভেবে দেখো, ছোট থেকে এখন কি যখন যাকে রেকমেন্ড করি তার রোজগার তো বেড়ে যায় ভাই, কিন্তু আমার লাইফে কোনো চেঞ্জেস আসে না। কিন্তু এই কাজটাই কিছু মানুষ করে, যারা টিভির পর্দায় আসে, তাই কি না? মেরে সুন্দর একটা আসে লাখ সাবানকে রেকমেন্ড করে গেলে, ওর টাকা নেয় কি নেয় না? যদিও সত্যি কি তার সৌন্দর্যের রাস লাখ সাবান নেই, কখন হতেই পারে না,
তার বাড়ির কাজের মহিলা সৌন্দর্যরা লাখ সাবান নয়, বাট স্টিল আমাকে আপনাকে প্রতিনিয়ত বলছে এই লাখ সাবান ভালো এবং এটার সাথে আমি আপনি কিনছি, হাতে কোটি কোটি টাকা দীপিকা পাডুকোন পাচ্ছে, কিন্তু আমি আপনি হ্যাঁ কি না? আমরা টিভিতে এসে বলছি বলো যুবা কেসরি, আমরাও বলছি বলো যুবা কেসরি, দোকানে গেলাম 10 টাকা দিয়ে বলো যুবা কেসরি, হ্যাঁ কি? ব্যাস ও উঁচু পাচ্ছি, আমি উঁচু পাচ্ছি, হ্যাঁ কি না? হাতে বিমলের রোজগার বেড়ে গেল, ওই এই মিথ্যা কথা বলার জন্য শাহরুখ খান অক্ষয় কুমারের রোজগার বেড়ে গেল, আমার কিছু হলো কি? তার মানে ভেবে দেখুন এই রেকমেন্ডেশন কাজটা কি অদ্ভুত। আমি আপনি যখন প্র্যাকটিক্যাল লাইফে করছি আমি রোজগার পাই না, যখন সেলিব্রিটি টিভিতে এসে করছে তখন তারা কোটি কোটি টাকা পায়। পার্থক্য রয়েছে। আমি আপনি সত্যি কথা বলছি, ও পারাসের মিষ্টি খেয়েছে বলে বললো, তাহলে তো কনফিডেন্টলি বলতো না। কিন্তু সালমান খান শাহরুখ খান কোনদিন বিমলের তিরঙ্গা মুখে দিয়েছে আপনার কি মনে হয়? এবার কখন দেখি আবার তারপরে দিয়ে আমাকে আপনাকে প্রতিনিয়ত ওই কথাটাই বলছি। আমাদের সমাজটা বলছে এই মিথ্যে কথা বলার দরকার নেই, কিন্তু এই কাজটা আপনি এখানে করতে পারেন। কিভাবে? ধরুন আমাদের সমাজ 3টে জিনিসকে বেসিক্যালি কাজ করছে, শিক্ষা, স্বাস্থ্য এবং রোজগার, তাই কি না? আর এই 3টে জিনিস আজকে সোসাইটির জন্য প্রয়োজন আছে কি না? ভারতবর্ষে এমন কোনো স্টেট, এমন কোনো ডিস্ট্রিক্ট, এমন কোনো সিটি, এমন কোনো ভিলেজ আপনি বলতে পারবেন যে অমুক জায়গায় এটা দরকার নেই? শিক্ষা দরকার রয়েছে, স্বাস্থ্য দরকার, যতদিন আমরা আছি ততদিন থাকবে, আর রোজগার তো ভাই দরকারই, করে মেন অক্সিজেন। তাহলে এই 3টে জিনিস আমাদের সংস্থা এখান থেকে প্রমোট করছে। আপনি ধরুন এখানে চলে এলেন, কি নাম বলে মনীষ এখানে চলে এলো, মনীষ এসে এখানে ও দেখলো যে 3টে জিনিস খুব ফাটাফাটি, যতটা আমি বলেছি তার থেকে আরো বেটার হবে এখানে পাওয়া যায়। ওর এক্সপিরিয়েন্স এখানে খুব ভালো হলো। তাহলে মনীষ তোমার পরিচিত সার্কেলে আগামী যদি কারো কখনো শিক্ষা মানে এই ধরনের প্রফেশনাল কোর্সে কিংবা হেলথের কিংবা ইনকামের প্রয়োজন যদি মন খুলে থাকে, আমাদের প্ল্যাটফর্মকে রেকমেন্ড করতেই করবে না? করবোই করবো না? করবো না? করবো না? করবো। আচ্ছা এই করার বিনিময়ে যদি রোজগার হয় আরো বেশি করে করবো, হ্যাঁ না? কারণ এই কাজটা এমনি করতাম, রোজগার হতো না, এখন তো সেখান থেকে রোজগার হবে, আরো ভালোভাবে করবো। চলো এই কাজটা করে এখান থেকে আমরা একটা ফাটাফাটি লেভেলে আর্ন করতে পারি। কতটা আর্ন করতে পারি তার একটা আমি প্রজেকশন দেখাবো, হতে পারে এর থেকে বেশি কম, কিছু একটা হতে পারে, বাট একটা আইডিয়া দেবেন। আমি বললাম আমাকে 30 ডেজ সময় দেওয়া হচ্ছে, কতদিন? 30 ডেজ, 30 দিন সময় দেওয়া হচ্ছে আমাকে। আমাকে বলছে তোমার কাছে 30 দিন সময় রয়েছে, তুমি এখানে এসছো, তোমার ভালো লেগেছে, তুমি রেফার করতে পারো। আচ্ছা মানে কজনকে রেফার করা যেতে পারে 30 দিনে? কে আসবে কে আসবে না তোমার আমার কাজ না, আমার কাজ সিম্পলি সুযোগটা দেওয়া, যেমন তোমার বন্ধু আজকে তোমাকে সুযোগটা দিচ্ছে, দ্যাটস ইট। এবার তুমি এখানে সিলেক্ট হবে কি হবে না হলেও তুমি আসবে কেন, সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। তুমি 30 দিনে কজনকে সুযোগ দিতে পারবে, একটা আইডিয়া। ওকে, তুমি 30 দিনে কে আসবে কে আসবে না আমার কাজ না, আমার সিম্পলি সুযোগটা ফরওয়ার্ড করতে হবে। কদিন ধরে এর 10 দিন, আর কি 10 চলো আমরা 30 দিন যদি সময় পাই, সেখান থেকে ইজিলি 10-12 জনকে সুযোগ দিতেই পারি আমরা, হ্যাঁ কি না? এবার এই 10-12 জনকে আমার সঙ্গে প্রজেক্টে চলে আসবে, অবভিয়াসলি নয়, কারণ এর মধ্যে প্রচুর পণ্ডিত প্রচুর থাকবে, হ্যাঁ সব জানি, দরকার নেই বলতে, হ্যাঁ কি না? আবার কিছুই বোঝে না, কি বললো সব মাথার উপর দিয়ে চলে গেল, বাউন্সার, বুঝলো। আবার কিছু এরকম থাকবে যে হ্যাঁ আমার রিয়েলি দরকার, কারণ সমাজে সব রকম মানুষ থাকে এবং আজকে এখানে অনেক রকম মানুষ রয়েছে, তাই না? তো সেক্ষেত্রে এই প্রজেক্টটা কারোর জন্য যারা রিয়েলি কিছু করতে চায় তাদের জন্য, তাই না? তো আমি বললাম 10 থেকে 12 জনের মধ্যে অ্যাটলিস্ট 4 থেকে 5 জন এরকম পজিটিভ মাইন্ডেড কিংবা কিছু করার মানসিকতা রাখে, এরকম ছেলেমেয়ে থাকবে কি থাকবে না? ধরুন তারা 4 থেকে ভালো করলাম, ওকে চলুন। তাহলে 1 মাসে মনীষ কজনের টিম বানালো, কিভাবে বানালো? সুযোগ দিয়ে, তাই না? আচ্ছা এরপরে নেক্সট মাসে মনীষ আবার কাজ করবেই করবে না, সেকেন্ড মাসে মনীষ কাজ করবেই করবে না? কি বলছেন, রোজগার করলে কেন হবে না? আরো বেটার হবে, হ্যাঁ কি না? কারণ আমি ধরলাম মনীষ একটু অন্যরকম ছিল, একটু অন্যভাবে নিল না, মনীষ খুব উড়েছে, অলস ছিল, শুয়ে পড়লো মনীষ। এবং মনীষের দুজন বন্ধু ছিল এ এবং বি, তারা তাহলে কি হবে নেক্সট মাসে এও ওর পরিচিত দুজনকে সুযোগ দিল, বিও দুজনকে সুযোগ দিল, যদি এর থেকে আরো অনেক বেশি জনকে সুযোগ দিল, আমি স্লোটা ধরছি, খারাপটা ধরছি, তাহলে ও নেক্সট মাসে কতজন সুযোগ পেল? 4। আগের মাসে এই দিকে ছিল, এনটা তিনটা কত হয়ে গেল? 6। কিভাবে হলো? রেকমেন্ড করে, নাকি না? যেভাবে আমরা ফোন পে গুগল পে রেকমেন্ড করি, সেম রেকমেন্ড করলাম। এরপরে থার্ড মান্থে সেম মান্থে 4 থেকে 8, আগে মাসে 6 কিনতে হবে 14, ফোর্থ মান্থে 8 থেকে 16, আগে মাসে 14 কিনতে হবে 30, ফিফথ মান্থে 16 থেকে 32, আগে মাসে 30 কিনতে হবে 62, সিক্স মান্থে 32 থেকে 64, আগে মাসে 62 কিনতে হবে 126। কি হবে হলো? সিম্পলি আমি দুজন বন্ধুকে রেকমেন্ড করেছিলাম আপনাকে, যদিও মনীষের হিসাব করলে এর থেকে অনেক বড় অঙ্ক দরকার, আমি ছোট ধরলাম। তাই এই ঘরে আজকে আপনি যাদেরকে দেখছেন প্রচুর মানুষ রয়েছে এখানে যারা 6 মাসে এই 126 জনের টিম বানাতে পারেনি, এর অর্ধেক বাড়ি চলে। আবার এরকম অনেককে আমি আপনার সামনে লিখে দিতে পারি যারা 6 মাসের থেকে বেশি জন টিম বানিয়ে দিয়েছে। এই সবটাই ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালের উপরে, কে কতটা ভালো করে শিখছে, কে কতটা মনোযোগ দিয়ে কাজটা করছে তার উপরে, রাইট? আমি আপনাকে একটা ওভারঅল আইডিয়া দেখালাম, যদি আপনার ক্যাপাসিটি মনে হয় আমি এর থেকে বেশি করতে পারবো, বেশি ধরবেন, যদি মনে হয় আমার এর থেকে কম হবে হয়তো আপনি কম ধরুন, বাট সিম্পল লজিক, আপনি 1 মাসের জন্য বন্ধুকে মাত্র সুযোগ দিয়েছেন, আর কিছু করেনি, এবং তারাও সেম কাজটা করার করছে আর কিছু করেনি, তাতে 6 মাসে একটা 126 জনের টিম চলে গেছে। সমস্যা কি বলছে? আপনি যেমন ফোনপে, গুগল পে, তারপরে পেটিএম, লটস অফ অ্যাপে এখন আপনি চলে আসেন, ইনভাইট ইউর ফ্রেন্ড অ্যান্ড গেট সামথিং ক্যাশব্যাক পেয়ে যান। ঠিক আমাদের সমস্ত আপনি নিজের অজান্তে সেই প্রমোশনের কাজটাই তো করলেন।
এর জন্য আপনাকেও আমাদের সংস্থার ক্যাশব্যাক দেবে। কত টাকা করে? ফর এভরি ইন্ডিভিজুয়াল আপনি 500 রুপিস ক্যাশব্যাক পেয়ে যাবেন। তারপরে টোটাল আপনার রোজগার হলো 63,000 রুপিস। বাট সরি টু সে পুরো টাকাটা আপনি হাতে পাবেন না, বিকজ লিমিটেড সংস্থা গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে রোজগার করতে হবে। ট্যাক্স ভাউচার সব কিছু কেটে মোটামুটি কম বেশি 54,000 রোজগার আপনি হাতে পাবেন। আপকামিং 6 মান্থে পড়াশোনার পাশাপাশি যদি এই রোজগারটা করা যায়, জিনিস কেমন হয়? কেমন হয়? ভালো হবে, তাই কি না? আচ্ছা, এর জন্য আমাকে কি আমার এক্সিস্টিং পড়াশোনা, কলেজে কোনো পড়াশোনা হ্যাম্পার করতে হয়েছে? টিউশন যেটা পড়াও তুমি এক্সট্রা আর্নিং এর জন্য, ওটা কি কোনো বন্ধ করতে হয়েছে? কিংবা আরো যদি আমরা কোনো আদার্স কোনো অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকি, নাচ গান আবৃত্তি, কিছু সেগুলোকে এফেক্ট করতে হয়েছে? সিম্পলি আমি আমার ফ্রি সময়টাকে যদি এই আর্নটা করতে পারি তাহলে কেমন হবে? ভালো। কেন করলাম? এবার এখানে অনেকের কাছে কনফিউশন হতে পারে, কারণ আজকে যদি আমাদের প্রচুর কিছু ব্রেনে ঘোরে, তাই কি না? এখানে কেন করলাম? তাহলে কি আমি অন্য কাউকে ধরে আনলাম, ডাকলাম, বোঝালাম না? আপনি এখানে সিম্পলি অ্যাড করলেন। যে অ্যাডটা আপনি যদি প্রত্যেকটা সংস্থা টিভির পর্দায় বড় বড় সেলিব্রিটিকে দিয়ে করায়, কোটি কোটি টাকা তার পকেটে দেয়, আমাদের সংস্থা সেই টাকাটা সেখানে খরচ না করে আমার আপনার মাঝে দিচ্ছে। বিকজ সেলিব্রিটি যদি আমাদের সংস্থার অ্যাড দিত, সে মিথ্যা কথা বলতো, নিজে এক্সপিরিয়েন্স না করে শুধু ভালো বলতো। আর আমাদের সংস্থা বলে যারা আমাদের এখানে আছে তারা নিজের এক্সপিরিয়েন্স করুক, তাদের যদি ভালো লাগে তারা 10টা লোককে বলুক, সিম্পল জিনিস। তার মানে সেলিব্রিটিকে না রোজগার দিয়ে সেটা আমার আপনার মধ্যে ডিস্ট্রিবিউট করছে, ভালো করছে না খারাপ করছে? বলতে পারলাম তাহলে কেন রোজগারটা পাচ্ছেন? তো এইভাবে যখন আপনার টিমটা যত গ্রোথ নেবে তত বেশি আপনি রোজগারটা করতে পারবেন। এইভাবে একটা সার্ভে টাইমভাবে আপনার টিমটা, আপনি চার অথবা না চান, রোজগারটা আপনার কন্টিনিউ হতে থাকবে। আমি অরিজিৎ আপনার সঙ্গে জানি কথা বলছি, আজ থেকে 11 বছর আগে সিম্পলি একটা স্টুডেন্ট ছিলাম। প্রজেক্টে যখন দেখেছিলাম তখন এত কিছু বুঝিনি, ভাবছিলাম যে আদৌ টিম বানাতে পারবো কি পারবো না, তাই কি না? বাট তারপরে চলে এসেছিলাম, চলো কিছু না করাতে কিছু করা হবে, মেন্টালিটি চলে আসা। আজকে কাছের একজন দুজন মধ্যে সুযোগ দিয়ে প্রজেক্টটা শুরু করেছিলাম, ভাবিনি যে এখান থেকে কি হতে পারে। পাড়াচ্ছি গোটা ভারতবর্ষে 9,000 পাস টিম তো দিয়ে হচ্ছে 4-5 স্টেট দিয়ে, রাইট? কোনো এত কিছু আইডিয়া ছিল না। কোথাও ভেবেছিলাম পার্ট টাইম মার্কেটে যাচ্ছে, আমার কাছে ফুল টাইম হয়ে গেছে, কারণ টিম ওয়ার্ক আজকে কোথা থেকে কোথায় পৌঁছে দিতে পারে তার কোনো আইডিয়া আপনাদের কাছে নেই, রাইট? তো এটা এখান থেকে হতে পারে। সময় যত আপনি দেবেন আপনার টিম তত গ্রোথ নেবে, যত ভালো টিম গ্রোথ নেবে তত বেটার পজিশনে আপনি ইনকামের দিক থেকে পৌঁছতে পারবেন। তো এটা গেল আমাদের সেকেন্ড ওয়ে অফ ইনকাম। এরপরে আরও একটা রোজগার এখান থেকে রয়েছে, সেটা হচ্ছে বোনাস, লাস্ট ইনকাম, রাইট? এখান থেকে আপনি বোনাস আর্ন করতে পারেন প্রতি বছর একবার করে। আপনি বছরে একবার করে বোনাস পেতে পারেন। বোনাস পেতে ভালো লাগে? অবভিয়াসলি খবর ভালো লাগে। আমাদের সংস্থা হচ্ছে সারা বছর আপনি যেভাবে পারফর্ম করবেন, পারফরমেন্স করবেন, সেই অনুযায়ী আপনি এখান থেকে বোনাস পেতে পারেন। যেমন প্রত্যেকটা কাজে কিছু পজিশন হয় না, যত ভালো কাজ করবেন তত বেটার পজিশনে আপনি পৌঁছবেন। ঠিক সেম ওয়েতে আপনিও এখানে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6 করে আপনি টোটাল 22টা লেভেল রয়েছে, আপনি 22 লেভেলে পৌঁছতে পারবেন। আর প্রথম লেভেল, ফার্স্ট লেভেলে যদি আপনি পৌঁছতে পারেন, সারা বছর যা কাজ করবেন বছরের শেষে এক্সট্রা বোনাস আপনাকে 10,000 রুপিস প্রোভাইড করে দেওয়া। মানে সারা বছর আপনি যা আর্ন করলেন এক্সট্রা বোনাস কত? 10,000 রুপিস। এরপরে লেভেল 2 তে 25,000 রুপিস এক্সট্রা বোনাস আপনি পেয়ে যাচ্ছেন। লেভেল 3 তে 80,000 রুপিস এক্সট্রা বোনাস আপনি পেয়ে যাচ্ছেন। লেভেল 4 এ 1,70,000 রুপিস আপনি এক্সট্রা বোনাস পেয়ে যাচ্ছেন। লেভেল 5 এ 2,60,000 রুপিস আপনি এখানে এক্সট্রা বোনাস পাচ্ছেন। লেভেল 6 এ 4,30,000 রুপিস আপনি এখানে বোনাস পাচ্ছেন। এরপরে আরো লটস অফ বোনাস রয়েছে, সেগুলো আমি গেলাম না, কারণ প্রথম দিকে হয়তো আপনার এটা মনে হতে পারে ইটস ইম্পসিবল। আমার কোনোদিন যদিও তাই মনে হচ্ছিল, কিন্তু আমি অত কিছু ভাবিনি। সিম্পলি দেখেছিলাম যদি ভাই লেভেল 1-এও পৌঁছতে পারি, তাতেও যে টাকা বোনাস পাচ্ছি আমার শুরু আমাদের জন্য যথেষ্ট। কারণ আমি যখন এই প্রজেক্টে এসেছিলাম, আমি হয়তো ভাই 54,000 কিংবা এত করে রোজগার দেখে আসি। খুব প্র্যাকটিক্যালি বলি ভাই, আমি যখন প্রজেক্টটা দেখেছিলাম, আমি এখানে পড়াশোনার জন্য আমার বেসিক্যালি এখানে আসা, দেখেছিলাম পড়াশোনা করতে যদি রোজগার হয় ক্ষতি কোথায়, তাই কিনা? আমি দেখেছিলাম 6 মান্থে 54,000 দেখালাম আপনাদেরকে। আমি দেখেছিলাম 6 মান্থে 54,000 9,000 হচ্ছে আপনার পার মান্থ অন অ্যান অ্যাভারেজ, প্লাস তার সঙ্গে 10,000 বোনাস। আমার বলছেন এখানে 4,30,000 টাকা অব্দি বোনাস, আরও অনেক রয়েছে। আমি অত কিছু শিখতে পারি। আমি দেখেছিলাম ভাই আমি স্টুডেন্ট, অত আমার বেশি দরকার নেই। আমি যদি পড়াশোনা করতে করতে 4 থেকে 5,000 টাকাও রোজগার করতে পারি, তাহলে আমার জন্য যথেষ্ট। এছাড়া আবার এক্সট্রা হেলথ ইনকামও রয়েছে, আমি অত কিছু ভাবিনি। আমি হিসাব করে নিয়েছিলাম ভাই 4 থেকে 5,000 টাকা যদি রোজগার হয়, অ্যাটলিস্ট মোবাইলের বিলের জন্য আমার থেকে হাত পাততে হবে না, অ্যাটলিস্ট বাইকের পেট্রোলের জন্য আমার থেকে, বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে যাই কোনো দিন বিল আমিও পে করতে হবে, তার জন্য আমার থেকে পয়সা দিতে হবে। ইভেন 14 ফেব্রুয়ারি গোলাপ ফুল কেনার পয়সাটা আমার থেকে ঢুকিয়ে আনতে হবে, ওটা নিজে মাথায় জোরে করতে হবে। এই ছোট্ট মেন্টালিটি নিয়ে এই প্রজেক্টের সঙ্গে জার্নি শুরু। আজকে 11 বছর কন্টিনিউ এই যে ক্যাজুয়াল মেন্টালিটি নিয়ে যে জার্নিটা শুরু করেছিলাম, আজকে এটা কোনো কথা বলতো না। আমি এর আগে নিজে একটা ইয়েস ব্যাংকে প্রাইভেটে জব করেছি, 1 মাস 2 মাস জব করেছিলাম, বাট আমার সেটা ছেড়ে এটা ফুল টাইম অ্যাকসেপ্ট করি। তো আমি একটা সব থেকে বড় পার্থক্য যেটা মনে হয়েছিল যে আমি আজকে যা কিছু করি এখন এই প্ল্যাটফর্মটা বাদ দিয়ে, সেখানে আমি এফোর্ট না দিলে আমার রোজগার আসবে। হ্যাঁ, আমি যদি টপ লেভেলে কোয়ালিফাইড মানুষ ওই সেলিব্রিটি হয়, তাহলে ব্যাপার, বিরাট কোহলি ফেলি এদের রোজগার ব্যাপারটা আলাদা। কিন্তু আমার মতো সাধারণ মানুষ কাজ করে রোজগার করতে পারে, তাই কি না? বাট আমি আপনাকে বলি 2018 এর ফার্স্ট এপ্রিল, মানে ফার্স্ট এপ্রিল রাতে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। এখান থেকে এই শুধু এইটুকুর মধ্যে 32 স্টিচেস হয়, 32 স্টিচেস, তারপর ভেঙে ঢুকে গেছিল। আমি 1.5 মাস বিছানা থেকে উঠতে পারি, মোবাইলের স্ক্রিন দেখতে পারি। পৃথিবীর যে কোনো কাজ করে সে এখানে ইনকাম এফেক্ট হতো কি হতো না? এফেক্ট করতাম। আমি কোনো ব্যবসা করতাম, জব করতাম, এফেক্ট করতে করতাম, আমার 1.5 মাস মোবাইলই ধরতে পারছি না।
কথা বলা দূর কি বাদ, বাট আমার এখানে ইনকাম এফেক্ট করেছিল বিশ্বাস করুন। ওই তখন অবধি আমার জীবনের শ্রেষ্ঠ ইনকাম আমি যেন শুয়ে করেছিলাম। কারণ আমি অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে আমার এন্টার টিম মেম্বার আরো সিরিয়াস হয়ে যায়, তাই তারা বলে দাদা শরীর খারাপ চলো, স্যারের শরীর খারাপ, আমি আরো সিরিয়াসলি। তারা প্রত্যেকে নিজেরাই রেসপন্সিবিলিটি কাজ করা শুরু করে এবং টোটাল রোজগার আমি যে তারা কেউ রোজগার করতাম ওই 6 সপ্তাহ থেকে অনেক বেশি রোজগার করেছিলাম, কারণ তারা অনেক বেশি সিরিয়াস হয়ে কাজ করেছিল। আর আমি কাজ করি তারপরে আমি রোজগার হয়েছিল কেন? আমার জন্য না ভাই, আমি এখানে একদম সিম্পল মানুষ, আমার কোনো ক্যারিয়ার নেই, টোটালটা হয়েছিল জাস্ট বিকজ অফ মাই টিম। তারা সম্মিলিতভাবে এফোর্ট দিয়েছিল, তার জন্য এখানে রোজগারটা দিয়েছিল। এটা হচ্ছে টিমের সবচেয়ে বড় ব্যাপার, যে রোজগার তো কম্পিটিটিভ সবাই করছে, কিন্তু এখানে আমি একটা সিকিউর ওয়েতে করতে পারি আজকে, এটা অন্তত বলতে পারি। হ্যাঁ শুরুতে নয়, আপনি মোটামুটি একটা টিম স্ট্রেংথ যখন তৈরি হবে, বেস যখন তৈরি, তখন আপনি অন্তত গলার তুলে এই কথাটা বলতে পারবেন, গলার উঁচু করে এই কথাটা বলতে পারবেন যে এখান থেকে যে রোজগারটা আপনি করছেন সেটা জিন্দেগিতে সাথ भी বলতে বললাম। তো এটা হচ্ছে বিষয়। অ্যান্ড লাস্ট আরো একটা জিনিস ছোট্ট করে অলমোস্ট বিষয়টা শেষ করে ফেলেছি, লাস্টে পরে একটা জিনিস এখান থেকে আরো পাওয়া যায়। কি কি পাওয়া যায় বলতে জাস্ট রেকগনিশন, সম্মান। প্রতি বছর আপনার টিভিতে নিশ্চয়ই টিভিতে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, আইএফআ এই ধরনের প্রোগ্রাম নিশ্চয়ই দেখেন। ঠিক সেম প্রোগ্রাম প্রতি বছর আমাদের প্ল্যাটফর্মে দুবার করে হয়, যেখানে সারা বছর আপনি যেভাবে পারফর্ম করছেন সেই অনুযায়ী আপনাকে স্টেজে রেখে হাজার হাজার লোকের সঙ্গে রেকগনাইজ করা, অল ইন্ডিয়ার মানুষের সঙ্গে আপনাকে রেকগনাইজ সম্মানিত করা হবে। ভেবে দেখুন আপনার বাড়ি শিলচরে, আপনি শিলচরে ভালো করে কাজ করে আপনি অল ইন্ডিয়া মানুষের সঙ্গে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারছেন, রাইট? এটা এমন একটা জিনিস যেটা আপনি কখনো পয়সা দিয়ে কিনতে পারবেন না, বাট যখন আপনি পাবেন তার মানে ভ্যালু আপনার কাছে কমে যাওয়ার সময়, রাইট? আমার এই এক্সপিরিয়েন্সটা 2016-এ 17-এ সম্ভবত ফার্স্ট টাইম হয়েছিল কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়াম। আপনারা স্টার জলসার যে প্রোগ্রাম দেখেন না, কিন্তু অনেকবার সেরা বাঙালি অনুষ্ঠান হয়, বড় বড় যে অ্যাওয়ার্ড প্রোগ্রাম ওই সায়েন্স সিটি স্টেজে হয়। তো আমাদেরও প্রোগ্রামটা ওখানে হয়েছিল, তো যে স্টেজে সেই সময়কার মুখ্যমন্ত্রী সৌরভ গাঙ্গুলি তারা ওই স্টেজে গিয়ে রেকগনাইজ হয়, আমাকে ওই স্টেজে প্রোগ্রামে ডাকা হয়েছিল। বিলিভ মি, আমি যখন স্টেজে গেছিলাম দেখলাম সামনে অডিয়েন্স প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষ আমার জন্য দাঁড়িয়ে ক্ল্যাপ করছে। মানে ওই মুহূর্তটা আমার কাছে রিয়েলি বলছে এখনো অব্দি কোটি টাকার সমান, রাইট? এবং এটা কখনো পয়সা দিয়ে কেনা যায় না, এটা আপনাকে সঠিক প্ল্যাটফর্ম একটা জায়গায় দিতে পারে। তো এখান থেকে সেই জিনিসটা প্রতি বছর হয়, আপনি শুধু কাজ রোজগার নয় তার সঙ্গে সঙ্গে রেসপেক্টটা পাবেন। নাম্বার 2 আর কি পাবেন, আপনি এখান থেকে রিওয়ার্ড, বিভিন্ন গিফট সংস্থা সারা বছর আপনার কাজের উপর ভিত্তি করে কিছু কিছু গিফট প্রোভাইড করে, আপনি সেটা এখান থেকে পাবেন। নাম্বার 3 ন্যাশনাল ট্রিপ, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরতে যাওয়ার সুযোগ। ঘুরতে ভালো লাগে আর ভালো লাগে না বলুন, নাকি না স্যার? আপনি জানেন ইনস্টাগ্রামে গোটা ভারতবর্ষ ঘুরিয়ে যাবে, নাকি না? কারণ স্টুডেন্ট লাইফ যখন হাতে প্রচুর সময় তখন পকেটে পয়সা, আবার যখন পকেটে পয়সা আসে মানে ওয়ার্কিং লাইফ তখন হাতে ছুটি না, আর যখন দুটোই আসে তখন শরীর নেই, বৃদ্ধ হয়ে গেছে, রিটায়ার্ড লাইফ, নাকি না? আর এই সময় দেখবেন আমাদের মধ্যবিত্ত মানুষের সারা জীবনে 2, 3, 4, 5 জায়গায় ঘুরতে হয়, নাকি না? ওই জন্য আমরা এখন বন্ধুকে পাঠাই, বন্ধু ভাই লাদাখ বলে পাঠিয়ে দিলাম, ও লাদাখ বললাম, লাদাখ বললাম, মানে ইনস্টাগ্রামে রিল পাঠাইতে পারে না, কাশ্মীর পাঠালাম বান্ধবীকে, তুইও ঘুরছিস আমিও ঘুরছি, একদিন আবার ভার্চুয়াল ধরনের দুনিয়ায় ঘুরছি, প্র্যাকটিক্যালি হয় না। এমন না শুধু পয়সা নেই, সময়ও অনেকের বিরাট বড় অভাব হয়ে যায়। আর আজকে আমাদের এখান থেকে প্রতি বছর মিনিমাম 2 থেকে 3 বার ন্যাশনাল ট্রিপ, তাও ভারতবর্ষের প্রত্যেকটা টপ লেভেলের লোকেশন লাইক গোয়া, সিঙ্গাপুর, মানালি, রামোজি ফিল্ম সিটি, হায়দ্রাবাদ এবং টপ লেভেলের জায়গায় ঘুরতে যাওয়ার অপরচুনিটি থাকে, যেখানে ঘোরানো, থাকা, খাওয়া, ইভেন মিনিমাম 3 স্টার 5 স্টার লেভেলের প্রপার্টিতে থাকা, এভরিথিং সংস্থা খরচ হয়, এগুলো এখান থেকে পাওয়া যায় প্রতি বছর। কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে, খুব ইজি, খুব টাফ নয়, তার জন্য এখান থেকে 6 মাস 1 বছরের ছেলেমেয়েরা 1টা 2টো করে ন্যাশনাল ট্রিপ অলরেডি হয়ে এসেছে, এইগুলো এখান থেকে পাওয়া যায়। নাম্বার 4 ইন্টারন্যাশনাল ট্রিপ, শুধু ভারতবর্ষ না, আপনি এখান থেকে কাজ করতে করতে ফরেন ট্রিপও পেতে পারেন, রাইট? যদিও আজ থেকে প্রায় 11 বছর আগে যখন আপনাদের মধ্যে চেয়ারে বসে প্রথমবার শুনছিলাম ফরেন ট্রিপ, তখন ব্যাপারটা উপর দিয়ে বেরিয়ে গেছিল। কারণ আমি সেই ফ্যামিলি থেকে বিলং করি যেখানে আমার আগে কখনো ফ্লাইট সত্যি বলতে চলেনি। তো আমি যখন বললাম সোজা ফরেন ট্রিপ, ব্যাপারটা হজম হবে, আমি তো বলছিলাম এটা বাড়াবাড়ি করে যাচ্ছি, এটা ফরেন ট্রিপ হতেই পারে। বাট আগে সেইবারই ছিল, এখন আমি 4-4টে ফরেন ট্রিপ অ্যাচিভ করছি। এখন মাঝে 2-3 বছর লকডাউন যারা বন্ধ ছিল, যদিও এখানে আরও অনেক এক্সপিরিয়েন্স মানুষ রয়েছে, যারা 4টে নয় এর সঙ্গে আরও অনেক আরও 10-15টা বেশি, মানে 20-25টা ট্রিপ করে ফেলেছে, এরকম মানুষ এখানে রয়েছে। লাস্ট আপনাদের সঙ্গে কথা বলি, তো এইগুলো এখান থেকে পাওয়া যায়, যেখানে থাকা, খাওয়া, ঘোরানো, এভরিথিং সংস্থা করছে। এবং ট্রিপটা বড় কথা নয়, আপনি কোন বয়সে নিজের যোগ্যতায় অর্জন করছেন এটা বড় কথা। এটাই প্ল্যাটফর্মটা দেয়, এখানে প্রচুর ছেলে মেয়ে রয়েছে যারা বয়স এখন 25 হয়নি, বা তারাও এখান থেকে এই ধরনের জিনিসগুলো এক্সপিরিয়েন্স করে এসছে, রাইট? তো এটা হচ্ছে সব থেকে বড় কথা, রাইট? এবং আরও একটা বড় জিনিস হচ্ছে এখান থেকে আপনাকে যে মেন্টালিটিটা দেওয়া হয়। আজকে প্রচুর মানুষকে চিনি, আমার বাবাকেও, আমি বাবা স্কুল টিচার ছিলেন, রাইট? হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার ছিলেন, তো জেনারেলি বাবা একটা স্ট্যান্ডার্ড রোজগার করতেন, বাট কোনোদিন ফরেনে যাবেন ঘুরতে, এটা বাবার কাছে সবসময় মনে হতো যে পয়সার ওয়েস্ট। আর আমি এই প্ল্যাটফর্ম থেকে শুধু ফরেন ট্রিপ গেছি, বাবা জানি বলে এটা বলতে যাই করতে চাইছি না, আমি যেটা বলতে চাইছি যে এই প্ল্যাটফর্মটা আমার মধ্যে সেই মেন্টালিটিও দিয়েছে জীবনটা কীভাবে দেখা যেতে পারে এবং সেটা কম বয়স হয়, এবং সেটা এই প্ল্যাটফর্মে সিস্টেম করে দিয়েছে। তো এখান থেকে পাওয়া যায়। অ্যান্ড লাস্ট বাট নট যেটা পাওয়া যায় সেটা আইডেন্টিফিকেশন, পরিচিতি। ঠিক আছে, এটা এমন একটা প্রজেক্ট যেখানে আপনি অন্যের স্বাস্থ্য, অন্যের বেটার এডুকেশন, অন্যের বেটার ইনকামের জন্য কাজ করছেন, রাইট? তো কোয়াইট ন্যাচারাল, আপনার দ্বারা যখন অনেক মানুষ উপকৃত হবে তখন আপনার আইডেন্টিটি বাড়বে না কমবে? পরিচিতি পারবে না কমবে? পারবেন, নাকি না? তো এটা এখানে অ্যাকচুয়ালি আপনি তৈরি করতে পারবেন, তাই যেটা আজকে আমরাও কাজ করতে করতে যেটা এক্সপিরিয়েন্সটা করেছি ভারতবর্ষে,
যেখানে যেখানে টিম রয়েছে সেখানে দুটো বলুন, রাত দুটো বলুন, অ্যাটলিস্ট 5-10 জন চলে আসে রিসিভ করতে। এই ভালোবাসা, এই রেসপেক্টটা এই প্ল্যাটফর্ম থেকে পাওয়া যায়। কারণ এই প্ল্যাটফর্মটা কাজটা এরকম যে একা একা এগোনো নয়, সবাইকে নিয়ে এগোনোটা এই প্ল্যাটফর্ম মূলত। তো এটা এখান থেকে আপনি পেতে পারেন। তো অলমোস্ট আমি আমার ডিসকাশনটা কমপ্লিট করে ফেলেছি। লাস্টে আপনাদেরকে যেটা বলেছিলাম যে এখানে অ্যাসোসিয়েট করতে গেলে কী করতে হবে, লাস্ট এটা বলে ক্লোজ করুন। সংস্থা বলছে আপনাকে এখানে সবার আগে আপনারা যারা প্রথমবার প্রেজেন্টেশনটা অ্যাটেন্ড করছেন, আমাদের 24 ঘন্টার মধ্যে একটা সিলেকশন হবে, সিলেকশন ফিডব্যাক প্রসেস রয়েছে। সেখানে আপনাকে সবার আগে আমরা একটু বেসিক চেক করবো যে আপনার ভিতরে কতটুকু এলিজিবিলিটি রয়েছে প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করার জন্য। যদি মনে হয় আপনি এলিজিবল, দেন আপনাকে এখানে সিলেক্ট করা হবে এবং সিলেক্ট করে আপনি আপনার প্রয়োজন মতো আইদার কোনো কোর্স অর কোনো হেল্প কম্বো আপনি আমাদের এখানে নিয়ে চলে আসতে পারেন। যখনই কোনো একটা জিনিস আপনি এখানে নিয়ে চলে আসবেন, আপনি এখানে সারা জীবন ইনকাম করার জন্য অপরচুনিটি পেয়ে যাবেন। কোর্সেস আমি আপনাকে যেরকম বললাম, মিনিমাম 7,000 থেকে শুরু করে আপ টু 80,500 অব্দি কোর্স হয়। অনলাইন অফলাইন সব কোর্স এর রয়েছে। আপনার যেটা পছন্দ আপনি প্রসপেক্টাস থেকে দেখে নিতে পারেন। আর হেল্প নিয়ে আসতে হেল্পের কম্বোগুলো মিনিমাম 9999 থেকে স্টার্ট হচ্ছে আপ টু 20,000 অব্দি। আপনার যেটা কমফোর্টেবল সেটা নিয়ে আসতে পারেন। এডুকেশন নিয়ে আসলে আপনি টার্গেট মেরে আপনি বেটার ভ্যালুয়েবল কোর্স পেয়ে যাবেন, লাস্টে সার্টিফিকেট, অল ইন্ডিয়া লেভেলের সার্টিফিকেট পাবেন। তার সঙ্গে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ট্রেনিং, অ্যাক্টিভ ডেভেলপমেন্টের ট্রেনিং, এই ট্রেনিংগুলো আপনি ফ্রি অফ কস্টে পাবেন। তার সঙ্গে লক্ষ টাকা টেকিং সোর্স পেয়ে যাবেন। আর হেল্প নিয়ে আসলে আপনি যে টাকাটা প্যাকেজ দিচ্ছেন তার থেকে বেশি অ্যামাউন্টের প্রোডাক্ট সংস্থা উইথ জিএসটি আপনাকে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে ডেলিভার করবে, রাইট? তো যেটা আপনার পছন্দ আপনি সেটা নিয়ে এখানে চলে আসতে পারেন। যখনই আপনি আসবেন তখনই আপনি এখানে এসে এখান থেকে ইনকাম করার সুযোগটা পেয়ে যাবেন। এটা হচ্ছে ওভারঅল বিষয়। লাস্টে প্র্যাকটিস করতে বলবো, প্র্যাকটিস করতে মানা করবো। ডুজ কি করবেন, ডোন্টস কি করবেন না, রাইট? ফার্স্ট অফ অল কি করবেন না, ডোন্ট ডু এনি কাইন্ড অফ প্রিম্যাচুর ডিসকাশন। এই প্রজেক্টটা দেখার পর আমি জানি অনেকের মধ্যে অনেক রকম ইচিং হচ্ছে যে বাইরে গিয়ে আপনি বন্ধুকে বললাম বললো ভাই এরকম একটা প্রজেক্ট দিলাম কেমন হলো। কারণ জেনারেলি কি হয়, আমরা আজকে থেকে জানি কোনো ডিসিশন নিজে থেকে নিতে পারি না। আমরা 4টে লোকের সঙ্গে ডিসকাশন করতে পারি। মুশকিল হচ্ছে আমি আপনাদের সঙ্গে ঠিক যেভাবে ইনফরমেশনগুলো শেয়ার করলাম, এই একই ইনফরমেশন আপনি এখনই গিয়ে অ্যাজ ইট ইজ কারোর সঙ্গে শেয়ার করতে পারবেন সম্ভব? হয়তো এই পুরো ডিসকাশনে 20% থেকে 25% বলতে পারবেন, কিনা? আচ্ছা, আমি যদি আপনাদেরকে 25% বলতাম, আপনি বুঝতে পারতেন? তাহলে আপনি যাকে বলবেন সে বুঝতে পারবে, তাহলে সে কি বুঝবে, ঠিক না ভুল? আর সে যদি ভুল বলে তাহলে আপনাকে কি করবে, ঠিক না ভুল? ভুল বলবে, ঠিক না? হয়তো তার কাছে সঠিক ইনফরমেশন দিলে সেও আপনার সঙ্গে এই প্রজেক্টে এসে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে এগোতে পারতো। শুধু আপনার মুখ থেকে বেরিয়ে যাওয়া একটা ভুল ইনফরমেশনের জন্য সে প্রজেক্টটাকে ভুল বুঝবে, সে তো আসবেই না, আপনাকেও বলবে ভাই দুয়ে ঘোষণা। এতে আপনি নিজের এবং তার দুটো কেরিয়ারই বরবাদ করবেন। তো এই ভুলটা করতে যাবেন না। হ্যাঁ, প্রথমবার প্রজেক্টে দেখেছেন একটা না একাধিক কোশ্চেন, 100+ কোশ্চেন আপনার মনে আসতে পারে, আসাটা খুব স্বাভাবিক। যার সাথে এসেছেন আপনি তার সাথে কনসাল্ট করুন। যদি মনে হয় আপনি আমাদের সাথে কনসাল্ট করতেন, অবশ্যই এখন অ্যাভেলেবেল রয়েছে, আপনি আমাদের সাথে কনসাল্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যে জানে না তার সাথে কখনো কনসাল্ট করা উচিত হবে? আমার ম্যাথামেটিক্সে কোনো প্রবলেম এসেছে, আমি হিস্ট্রি টিচারের কাছে যাবো না ম্যাথের টিচারের কাছে যাবো? তো প্রত্যেকটা কাজে কোথাও না কোথাও একটা এক্সপার্ট রয়েছে, মনে হয় সেই কাজ রিলেটেড এক্সপার্টাইজটা তার কাছ থেকে নেওয়াটাই সবসময় বেটার। তো প্রিম্যাচুরি কনসাল্ট করতে যাবেন না। দ্বিতীয়ত, এই ধরনের লোকের থেকে সাবধানে থাকবেন। যাদেরকে আমরা স্পেশালি নাম রেখেছি কাকা বাবু। কারা এরা? প্রত্যেক পাড়ার মোড়ে চায়ের দোকান, প্রত্যেক ক্লাব, প্রত্যেক ফ্যামিলি, প্রত্যেক ফ্রেন্ড সার্কেল দেখবেন একটা অন্তত এরকম স্যাম্পল থাকবে যে সব জানে, তাই না? প্রধানমন্ত্রী ভুল কি আপনি ওর পাশে পাশে গিয়ে জিজ্ঞাসা করুন, আপনাকে বলবে। মুখ্যমন্ত্রী ভুল কি বলে দেবে। অর্থমন্ত্রী লাস্ট বাজেটে কি ভুল করেছে নির্মলা সীতারামন, ও জানে, রাইট? নেক্সট সুনামি পৃথিবীতে কবে আসতে চলছে, হি নোজ, রাইট? আপনার করোনা আবার কি কোনো চান্সেস আছে ফিরে আসার নাকি নেই, রাইট? করোনার লাস্ট ভ্যাকসিনটা নেওয়া কি ঠিক ছিল, নেওয়া মানে উচিত ছিল কি ছিল না, ও জানে। ও সামদিন লাদেন এখনো কি সত্যি মরে গেছে নাকি ওটা ফেক গল্প ছিল, ও জানে, তাই এরকম সব জানতা গোছের লোক দেখবেন প্রত্যেক পাড়ায়, প্রত্যেক ফ্যামিলিতে, প্রত্যেক সার্কেলে একটা হলেও থাকবে যে সব জানে, তাই ইভেন ও পাড়ার লোকের ভুল বলে দেয়। পাড়ার লোক বাদ নিজের বাবার কি কি ভুল ছিল না বলে, আরে জানি আমার বাবা জীবনে এই ভুলগুলো করে, শুধু একটা লোকের ভুল বলতে পারে। কার বলুন তো? হ্যাঁ, নিজে। কারণ যখন দুনিয়া থেকে আঙুল তুলে 3টে আঙুল, এই 3টে আঙুল ওর দিকে তুলে উঠে আছে, এটা সেটা বুঝতে পারে, শুধু দুনিয়ার দিকে আঙুল তুলতে হবে, ওর ভুল ওর ভুল ওর ভুল, তাই এই ধরনের লোকের থেকে সাবধানে থাকবেন। এদের সঙ্গে জীবনে কোনো ডিসিশন নিতে যাবে না, কারণ এটা না পারে জীবনে এগোতে, না দেবে আপনাকে এগোতে। কাঁকড়া দেখেন, কাঁকড়া এখন একটু বাজারে বিক্রি হয়, উপরে কোনো ঢাকনা থাকে না, কারণ কাঁকড়ার এটা সব, কোনো একটা কাঁকড়া যদি কষ্ট করে বলতে আরেকটা কাঁকড়া কিনে নামিয়ে দেবে, তাই আর কিছু না। তো এটা হচ্ছে বিষয়। তো এই ধরনের লোক হচ্ছে জাস্ট ওই রকম ধরনের, সব জানে কিন্তু করে কিছুই না। এবার শুধু কাকাও না, কাকিমারাও এরকম হয়, দেখবেন পাড়ার মোড়ে প্রত্যেক পাড়ায় দেখে সিসিটিভি কাকিমা, নিজের বাড়িতে হারিয়ে যাওয়ার কোনো ব্যাপার না, কিন্তু পাশের বাড়ির খবর সব কিছু হয়ে যাবে। এই ধরনের লোকের থেকে খুব সাবধানে থাকবেন, এরা আপনাকে কখনো বেটার ডিসিশন দিতে পারেন না লাইফে, রাইট? তো তাহলে করবেন আর কি করবেন, একটা সেলফ ডিসিশন নেবেন, বিকজ লাইফটা তার নিজে, ডিসিশন কে নেবেন নিজে। তো আপনি নিজে থেকে ডিসিশন নিন, ভালো লাগলে ইয়েস দিন, খারাপ লাগলে নেবেন, বাট যেটা নেবেন নিজে থেকে নেবেন। অনেকে সেলফ ডিসিশন মানে কি বুঝেই না, রাইট? সে কি করবে সব কিছু তাকে অন্য কেউ ঠিক করে দেয়, রাইট? আমার বাবা মা জেঠু, আমার পাশের বাড়ি দাদু, পিছনের বাড়ি জেঠু, রাইট? আমার টিচার, আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড, সবাই মিলে আমার ডিসিশন দেয়। আমি এই ধরনের মানুষকে প্রণাম করি, তাদের জন্য প্রজেক্টটা নয়, রাইট? এই প্রজেক্টটা আপনি যাই সিদ্ধান্ত নেন নিজে থেকে নিন, বিকজ লাইফ আপনার।
তাহলে ডু স্কোপ রাখছি সবার আগে উইদিন 24 আওয়ার্সের মধ্যে আপনাকে ফিডব্যাক সেশনটা অ্যাটেন্ড করতে হবে, রাইট? আপনার ডিসিশন যা কিছু হতে পারে কিন্তু আপনাকে ফিডব্যাক অ্যাটেন্ড করতে হবে। আজকের মতো 1-1.5 ঘন্টা সময় দিয়ে একদমই নয়, জাস্ট 10 to 15 মিনিট ইজ এনাফ। তো এই 10 থেকে 15 মিনিট সময় নিয়ে কালকে আপনি ফিডব্যাক অ্যাটেন্ড করবেন এবং একটা ডিসিশন নিয়ে আসবেন। ভালো লাগলে ইয়েস, খারাপ লাগলে নো। স্যার প্রজেক্টটা ভালো লাগেনি, নাই লাগতে পারে, কোনো অসুবিধা নেই, সিম্পল ডিসিশন নেবেন নো, কোনো অসুবিধা নেই। ফিডব্যাক হিসাবে সেই ডিসিশনটা দেবেন, সিলেকশন অবশ্যই দরকার হবে, রাইট? আপনার নো মানে আমাদের ক্ষেত্রে ইন ফর নেক্সট অফার অপরচুনিটি, तुम नहीं तो कोई और सही, यस नो। যে প্রজেক্টটা তোমাকে ছাড়াও 52 লক্ষ মানুষের পরিবার অ্যাক্রস ইন্ডিয়া, তো সে একদিন 51 কোটিতেও পৌঁছে যাবে, কোনো অসুবিধা নেই। শুধু তুমি আসলে তোমার হবে, তুমি না তোমার জায়গায় অন্য কারো হবে, তাই না? তোমার ডিসিশন নো মানে তোমার যেমন কাল অবধি যেভাবে চলছিল আগামী দিনে ঠিক সেইভাবে চলবে, নাথিং চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। আর যদি তোমার স্যার প্রজেক্টটা ভালো লাগে তাহলে একটা সিম্পল সিদ্ধান্ত নাও, ইয়েস। হ্যাঁ, ইয়েস বলতে অনেক সমস্যা আসতে পারে স্যার, এই মুহূর্তে প্রবলেম, এই মুহূর্তে কাজের সাথে কথা বলা কাজ হচ্ছে এখন না, পরে, রাইট? পরে বলে যদি আর মনে হয় না কিছু হয়। আবার আরো একটা প্রবলেম হচ্ছে যে ইউনিভার্সাল প্রবলেম, যেটা কি বাংলা, বিহার, উড়িষ্যার অভাব, সবার হচ্ছে টাকার অভাব, তাই না? তো স্যার সব কিছু ঠিক আছে, কিন্তু এখানে সিলেক্ট একটা পয়সা তো লাগবে, এই মুহূর্তে নেই। আচ্ছা, ক্যালেন্ডারে একটা রাখতে হবে কোন মুহূর্তে হবে, কারণ পৃথিবীতে কখনো, বিশেষ করে আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে, অপরচুনিটি অ্যাক্সিডেন্টে বলে আসে না, যখন আসে অ্যারেঞ্জ করতে হয়। আজকে অ্যাক্সিডেন্টালি একটা অপরচুনিটি আপনার কাছে এসছে, যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে আপনার লাইফে এখান থেকে আগামী দিনে কিছু বেটারমেন্ট করতে পারেন, রাইট? এবার হ্যাঁ, এবার আপনি বলতে পারেন না সবই তো ঠিক আছে, কিন্তু খরচের ব্যাপারটা আপনি তাহলে একবার নিজের যে বাড়িতে একটু ম্যাথামেটিক্স করে নেবেন। পার ডে মোটামুটি পকেট মানি আমাদের কত টাকা খরচা, পার ডে পকেট মানি কত টাকা খরচা, এই আইডিয়া একটু শব্দভাবে বলুন। খরচা হয় না, হয় না কোনো খরচা পার ডে পকেট মানি হয়? কত টাকা মনে লাগবে? 50, 100 তো হয়, তার বেশি আমি 50 চলুন বললাম। আমি 50 রুপিস করে খরচ করি পার ডে 30 দিনে, মানে 30 দিনে আমার কত টাকা খরচ হয়ে যায়? 1500। তার মানে লাস্ট 6 মান্থে আমি আপনি কত টাকা খরচ করেছি? মিনিমাম 9000। তাহলে এমন নয় যে প্রজেক্টটা আসতে গেলে খরচ করতে হবে, খরচ আমি আপনি এর আগেও করেছি, আগামী দিনেও করবো, আগামী 6 মাসেও করবো। যদি এখানে সিলেক্ট হতে পারি এবং এখানে করতে পারি, প্রথমত ভ্যালু ফর মানি কোর্স অথবা হেল্প টাইম কম পেয়ে যাবো, পাশাপাশি সারা জীবন আর্ন করার অপরচুনিটি পাবো। এর আগেও খরচ করছে, ইনকাম করার সুযোগ পাবেন, আগামী দিনেও করবেন, পাবেন না, আর এখান থেকে সেই ইনকাম করার সুযোগ পাবো। বাকি ডিসিশন আপনার, বিকজ লাইফ আপনার, রাইট? তো অলমোস্ট আমি আমার ডিসিশনটা কমপ্লিট করে ফেলেছি। বাকি আপনারা যারা প্রথমবার প্রজেক্টটাকে শুনতে এসেছিলেন, যার সাথে এসেছেন তার সঙ্গে বসে অবশ্যই ফাইল প্রসপেক্টটা সেগুলো একবার ভালো করে দেখে নেবেন, কারণ এতক্ষণ আমি বলে গেছি, শুনে গেছেন আপনারা, দেখেন কিছু একটু ফাইলগুলো দেখে নিলে আপনার কাছে পুরো বিষয়টা আরো ভালো করে ক্লিয়ার হবে। এবং এই পুরো বিষয়টা অলমোস্ট যা কমপ্লিট করে ফেলেছি, লাস্টে আমি কয়েকজনের সঙ্গে আপনাকে একটু জাস্ট পরিচয় করে দিতে চাইছি, যারা এই প্রজেক্টটাকে নিয়ে লাস্ট বেশি দিন নয়, খুব কম সময়ের মধ্যে খুব ভালোভাবে কাজ করাটা বেটার জায়গায় পৌঁছতে পেরেছে। এরকম কিছু মানুষের সঙ্গে পরিচয় করার জন্য আমি এগেন রেখে দিতে চাইবো, এই মঞ্জিতকে রেখে দিতে চাইবো। তো ও আপনাদেরকে ইন্ট্রোডাকশন করিয়ে দেবে, যারা এই প্রজেক্টে লাস্ট 6 মাস, হয়তো 6 মাস আগে আপনাদের মধ্যে এখান থেকে সুযোগটা পেয়েছিল, আজকে তারা একটা বেটার ডিসিশন নিয়ে সত্যি কিছু চেঞ্জেস পেয়েছে নাকি পাইনি, সেই এক্সপিরিয়েন্সটা আপনারা করবেন। সো ওভার টু মঞ্জিত। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আপনার সাথে।